আরিফ শোন, আজকে ইরা আসবে আমাদের বাড়িতে, ওকে গিয়ে স্টেশন থেকে নিয়ে আসবি। এখন ইরা আসবে আমাদের বাড়িতে? কই, আগে তো আমাকে বলনি বা আমাদেরকে কাউকে জানাওনি আমাদের বাড়িতে আসবে। কোনো কাজে আসবে নাকি আমাদের বাড়িতে? মামা মামিরাও আসবে নাকি শুধু ইরা একা আসবে? না, শুধু ইরা একা আসবে, তোর মামা মামিরা আসবে না। ইরা তো এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য ও নাকি কোথাও যাবে, তাই তোর মামা বলেছে আমাদের বাড়িতে এসে ঘুরে যেতে। আমিও বলেছিলাম ওকে সে যেন আমাদের বাড়ি থেকে কিছুদিন এসে থেকে যায়। এখানে তো রাবেয়া একলা থাকে, রাবেয়ার সমান তো কেউ নেই, সেজন্য ভেবেছি ইরা আসলে রাবেয়ার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিয়ে আসবো, কিন্তু কোন সময় আসবে আমাকে টাইম বলে দিও, তখন কি স্টেশনে দাঁড়াবো। আর বাবা ভাইয়া কোথায়? ওরা অফিসে চলে গিয়েছে তুই ঘুম থেকে ওঠার আগে। আর শোন, বিকেলে গিয়ে তোর ভাবির বাপের বাড়িতে কিছু জিনিসপত্র দিয়ে আসবি। ও নাকি কিছু জিনিসপত্র এখানে ফেলে গিয়েছে, সেজন্য তোকে গিয়ে দিয়ে আসতে হবে। কখন দিয়ে আসতে হবে? কি কি দিয়ে আসতে হবে তুমি সবগুলো একসাথে প্যাকেট করে রেখে দিও, তারপরে এক সময় গিয়ে আমি দিয়ে আসবো বাইক দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। ইরা 12টায় এসে স্টেশনে নামবে। এখন খেয়ে তোর ভাবির বাসায় যা, গিয়ে জিনিসপত্রগুলো দিয়ে তারপরে স্টেশনে চলে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি কি রুমে রেডি হয়ে আসতেছি। আর রাবিয়াকেও তো স্কুলে দিয়ে যেতে হবে, ওকে বলো রেডি হতে। আরিফের কথা বলার মাঝখানে রাবিয়া চলে আসে। তারপর রাবিয়া এসে বলল আরিফকে, ভাইয়া আমি রেডি, এখন চলো তাহলে যাওয়া যাক। তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তুই একটু দাঁড়া, আমি শুধু যাব আর আসবো, বেশিক্ষণ লাগবে না আমার, আমি শুধু জামাটা পাল্টিয়ে চলে আসবো। তারপর আরিফ আর কোনো কিছু না বলে সোজা চলে যায় সেখান থেকে। আর রাবিয়া তার মাকে বলে, মা, ইরা কখন আসবে? ও ওর না আজকে আসার কথা, একা একার বাড়িতে ভালো লাগে না, কেউ নেই, ভাবি নিজেও চলে গিয়েছে বাবার বাড়ি। কবে যে আবার আসবে ভাবি এখানে? আজকে 12টায় ও স্টেশনে থাকবে, তোকে স্কুলে নামিয়ে দিয়ে তোর ভাবির বাসায় সব কিছু দিয়ে আরিফ যাবে ইরাকে আনতে। আর তোর ভাবির বেবি হওয়ার আগ পর্যন্ত ওখানেই থাকবে। আমি অসুস্থ, সেজন্য এখান থেকে বৌমা চলে গিয়েছে, এখানে থাকলে নাকি আমার কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, ভাবি চলে যাবার পর বাড়ির সব কিছু ফাঁকা ফাঁকা লাগে, এই জন্যই বলছি আর কি। আবার আসবে সময়, তাহলে ভাবি আর আমার ভাতিজা সহই আসবে, কি মজা হবে তখন, বাড়িতে আরো বেশি ফুর্তি থাকবে, আরো জমজমাট থাকবে। হ্যাঁ, তা ঠিক। আমার নাতি নাতনি যেই হোক না কেন, সহি সালামতে যেন আমাদের বাড়িতে পা রাখতে পারে, আল্লাহ যেন তা করে। রাবিয়া এবং মায়ের কথা বলার মাঝখানে আরিফ চলে আসে রেডি হয়ে। তারপর মা গিয়ে একটা ব্যাগ এনে আরিফের হাতে ধরিয়ে দিয়ে বলল, শোন, ব্যাগটা নিয়ে সাবধানে যাবি, বুঝেছিস? আর রাস্তাঘাটে সাবধানে যাবি, বাইক আস্তে চালাবি, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। রাবিয়া কিছু বলতে যাবে, তখনই আরিফ তার মুখ চেপে ধরে বলে ওঠে, আরে মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি অনেক সাবধানে বাইক চালাই, আস্তে আস্তে বাইক চালাই, এগুলো নিয়ে তুমি একদম টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি আমি। আর আর ব্যাগ সাবধানে নিয়ে যাব, ওকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে যাব যাওয়ার সময়। তারপর রাবিয়া আর কোনো কিছু না বলে সেখান থেকে আরিফের সাথে যেতে থাকে। বাড়ির বাইরে এসে রাবিয়া আরিফকে বলল, ভাইয়া তুমি আমার মুখ চেপে ধরলে কেন? আমি বলতাম তুমি যে ওই দিন অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলে এত জোরে বাইক চালানোর কারণে। আজকে যদি এটা বলতাম তাহলে আর কখনোই তোমাকে মা বাইক দিত না, বাইকের চাবি নিয়ে তালা মেরে রেখে দিত, আর বাইক বিক্রি করে দিত, আর নয়তো গ্যারেজে পড়ে নষ্ট হতো। বোন, কেন এমন করিস? ওই দিন ওই কথাটা লুকানোর জন্য তোকে কত প্লেট ফুচকা খাওয়াই দিলাম, তুই কি ভুলে গিয়েছিস? তারপর বলেছিলে আর বলবি না, কিন্তু এখন ঠিকই বলে দিচ্ছিলে ফুচকা খাওয়া শেষ, সেজন্য। তুই বড়ই স্বার্থপর মেয়ে, এখন চুপচাপ কথা না বলে উঠে বস বাইকে, আর নয়তো তোকে রেখে চলে যাব। তোমার বাইকে উঠে বসতে আমার ভয় লাগে, সেই জন্য আমার হেঁটে যাওয়াই মনে করি উত্তম, কিন্তু কি করব বলো, দুঃখের বিষয় আমি হাঁটতে পারি না বেশি, সেই জন্য তোমার বাইকে উঠতে হবে। আর ড্রাইভার কাকাও নেই যে আমাকে নিয়ে স্কুলে নামিয়ে দিয়ে আসবে। আচ্ছা হয়েছে, এখন চুপচাপ কথা না বলে বসে পড় তাড়াতাড়ি। তোকে তোর স্কুলের সামনে রেখে ভাবির বাসায় গিয়ে ওইখান থেকে আবার স্টেশনে যেতে হবে ইরাকে আনতে। তারপর রাবিয়া আর কোনো কিছু না বলে সোজা আরিফের বাইকে উঠে বসে পড়ে।
আরিফ আস্তে আস্তে বাইক চালিয়ে গিয়ে রাবিয়ার গার্লস স্কুলের সামনে বাইক দাঁড় করা। শোন, সাবধানে যাবি, আর কেউ কোনো কিছু বললে সোজা আমার কাছে বলবি। কারোর সাথে কোনো ঝগড়ার দরকার নেই, আর নয়তো স্যার আছে, স্যারের কাছে বিচার দিবি, মনে থাকবে তো? তোমার কথা শুনে মনে হচ্ছে আমি প্রত্যেকটি মানুষের সাথে ঝগড়া করি, মারামারি করি, আর তুমি এসে স্যারদের সাথে কথা বলে সব কিছু মিটমাট করো। আমাকে তোমার কি ঝগড়া করার মেয়ে মনে হয়? বোন, আমার ভুল হয়ে গিয়েছে, এখন চুপচাপ কথা না বলে ভিতরে যা। তুই গেলে আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ, এখন তো যাবেই চুপচাপ, কারণ আমি যে কথা বলেছি সেই কথার উত্তর দিতে পারবে না, সেই জন্য চুপচাপ চলে যাবে এখান থেকে। আমাকে চুপ করতে বলছো? দাঁড়াও, এখনই যাচ্ছি। আমি গেলে তুমি যাও। রাবিয়া আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায় ক্লাসের ভেতরে। গেট দিয়ে ঢুকে ক্লাসের ভেতর যাওয়ার আগ পর্যন্ত আরিফ তাকিয়েছিল। যখন রাবিয়া ক্লাসের ভেতর ঢুকে যায় তখন আরিফ আবার বাইক স্টার্ট দিয়ে, বাইকের গতি ছিল প্রায় তখন 80+, টেনে তারপর তার ভাবির বাসায় আসে। আরিফদের বাসা থেকে ভাবির বাসায় আসতে সময় লাগে প্রায় 40 মিনিটের মতো। আরিফ যেহেতু বাইক দিয়ে এসেছে সেজন্য আরিফের 30 মিনিট সময় এসে পড়েছে। ঘরের সামনে এসে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দেওয়ার কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে দরজা খোলে। আপনি কে আর কাকে চাই? এখানে কি করতেছেন? আমি আরিফ, ভাবিকে রাখুন, ভাবির সাথে দেখা করতে এসেছি। ও, আপনি আপুর দেবর? তাহলে তাই না, আপনার আসার কথাই ছিল। আসুন আসুন, ভিতরে আসুন। তারপর মেয়েটা আরিফকে ভেতরে নিয়ে গিয়ে সোফায় বসতে দিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি আর আপুকে ডেকে দিচ্ছি। মেয়েটা চলে যায় তার আপুকে ডাকতে। তখনই ভাবির মা আসে। এসে আরিফকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা আরিফ? অনেক দিন পর তুমি আমাদের বাসায় আসলে। এতদিন তো আমাদের বাসায় আসোনি, তা হঠাৎ আজকে কি মনে করে এসে পড়লে আমাদের বাড়িতে? অন্য সময় হলে তো তোমাকে বলেও আনা যায় না। আলহামদুলিল্লাহ ভালো আছে আন্টি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আসলে আন্টি হয়েছে কি, ভাবি নাকি আসার সময় কিছু জিনিসপত্র ফেলে এসেছিল, সেগুলো মা ব্যাগে ভরে তারপর আমার কাছে দিয়েছে, সেগুলো যেন ভাবির কাছে পৌঁছে দেয়। ততক্ষণে মেয়েটা তার আপুকে ডেকে আনে। কেমন আছে ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাবি। মা তোমার জন্য এই ব্যাগের মধ্যে যেসব জিনিসপত্র ফেলে এসেছিলে সেগুলো পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। মাকে আমি ফোন করে বলেছিলাম এগুলো যেন তোকে দিয়ে পাঠিয়ে দেয়। আসলে আসার সময় আমার এগুলো আনতে একদম খেয়াল ছিল না, তার জন্য তোকে কষ্ট করে এখানে আসতে হয়েছে। আমরা গরিব বলে তুই তো এখানে আসতেই চাস না। ভাবি তুমি এসব কি বলছো? শুধু শুধু অযথা কথা বলতেছো। এখন তো আসলাম, তাই না? হাই, এতটা বিপদে পড়ে এসেছিস সেই জন্য, অন্য সময় হলে তো কখনো আসতে চাস না। ও আলফা, এদিকে আস। আরিফ বলতো এই মেয়েটাকে। এই মেয়েকে তো আগে কখনো দেখিনি ভাবি। আমি আসার পর এই মেয়েটা খেয়ে দরজা খুলছে, কিন্তু পরিচয় দেয়নি, আর আমিও জিজ্ঞেস করিনি। ওকে দেখবি কি করে? বিয়ের সময় ছিলি অন্য কোথাও ট্যুরে, আবার বিয়ের পর আমার বাড়িতে আসতি না। এখানে আমরা গরিব বলে, তাহলে দেখবি কি করে, চিনবি কি করে? ও হচ্ছে আমার ছোট বোন আলফা, এবার ক্লাস 8-এ পড়ে। ভাবি তুমি কিন্তু এখন বেশি বেশি করতেছো, আমি কিন্তু আন্টির কাছে বিচার দিব এখন। আরিফের কথা বলার সাথে সাথে আলফার মা চলে আসে সেখানে। উনি এসে আরিফের কথা শুনে নেয়, তারপর চা আর হালকা কিছু খাবার টেবিলের উপর রেখে আরিফকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা? আমার কাছে কিসের বিচার দিবে শুনি? কি বলেছে তোমার ভাবি? আন্টি এখানে আসার পর থেকে ভাবি বলতেছে আপনারা গরিব, আমি নাকি সেই জন্য এখানে আসি না। এটা কোনো কথা হলো আন্টি? ও, ওর কথা বলেছে, ওর কথা বাদ দাও। এখন থেকে তুমি আসবে সব সময়, তাহলেই তো আর এই কথা বলতে পারবে না। এখন থেকে মাঝে মধ্যে আমাদের বাসায় এসে ঘুরে যেও, কেমন? তাহলে ও আর এই কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে আন্টি, এখন থেকে মাঝে মধ্যে এখানে আসবো আপনাদের সাথে গল্প করতে, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বের হতে হবে ভাবি। কেন তাড়াতাড়ি কেন যাবি? আজকে আমি তো ভেবেছি তুই বিকেলবেলায় এখানে থেকে যাবি দুপুরের খাবার খেয়ে। আসলে ভাবি ওই যে ইরা আসবে, মা তোমাকে বলেনি কিছু? আমিও শুনেছি একটু আগে মা বলেছে 12টার সময় নাকি স্টেশনে থাকবে, তাই এখান থেকে সোজা স্টেশনে চলে যাব। স্টেশনে গিয়ে ওকে নিয়ে তারপর বাড়িতে যাব। না তো, মা আমাকে এই বিষয়ে কোনো কিছু বলেনি তো।
ও এখন আমাদের বাড়িতে আসবে, আগে থেকে কোনো প্ল্যান ছিল নাকি? এমন সময় আসবে, ওরা তো বছর শেষে আসে বেশিরভাগই। এরা একা আসবে নাকি মামা মামি ওরাও আসবে? না ভাবি, মামা মামি আসবে না, শুধু ইরা নাকি একা আসবে শুনেছি মায়ের কাছে। মা নাকি বলেছিল পরীক্ষা শেষে যেহেতু, তাই আমাদের বাড়িতে এসে থেকে যেতে। আচ্ছা ঠিক আছে, তাহলে সাবধানে যাবি, গিয়ে তারপর ওকে নিয়ে সাবধানে বাড়িতে ফিরবি। আর এখানে আবার আসবে কিন্তু, তোকে মাঝে মাঝে দরকার পড়বে। আমার তো ভাই নেই, সেজন্য তোকেই দরকার পড়বে। বাবাও তো অফিসে চলে যায়, তোর ভাইয়াও তো অফিসে থাকে, তাই যা কাজ আছে সব কিছু তোকেই করতে হবে, বুঝেছিস? আরে ভাবি, এটা কোনো সমস্যা নেই, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কি লাগবে শুধু আমাকে একবার ফোন করে বলে দিলেই হবে, তারপর আমি সব কিছু নিয়ে আসবো। এখন আমি উঠি এখান থেকে, 11টা বেজে গিয়েছে। এখান থেকে স্টেশনে যেতে সময় লাগবে জ্যাম থাকলে, আর যদি জ্যাম না থাকে তাহলে আশা করি এর আগেই পৌঁছে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু। আর বাইক আস্তে আস্তে চালাবি। রাবেয়া কিন্তু আমাকে সব কিছুই খুলে বলেছে আগের বার। আমি কিন্তু মায়ের কাছে কোনো কিছুই বলিনি, বললে কিন্তু আর তুই বাইক চালাতে পারতি না। আচ্ছা ঠিক আছে ভাবি, আসতে চালাবো, কিন্তু মাকে এসব কিছু বলার দরকার নেই। তাহলে আমি যাচ্ছি এখন। তারপর আরিফ তার ভাবিকে এবং আলফাকে, আলফার মাকে সবাইকে বলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। সেখান থেকে বাইক নিয়ে চলে যায় আধা ঘন্টার মধ্যে স্টেশনে। ঠিক 12টার সময় আরিফ স্টেশনে বসে থাকে। 12:10 দিকে একটা ট্রেন আসে। আরিফ সেখান থেকে বসা থেকে উঠে গিয়ে চারপাশে খুঁজে দেখতে থাকে। বেশ কিছুক্ষণ সময় খোঁজাখুঁজির পর দেখতে পায় একটা মেয়ে একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ হয়তো চিনতে পারে, তারপর আর দেরি না করে চলে যায় সেই মেয়েটার কাছে। কেমন আছো এরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসতে কোনো সমস্যা হয়নি তো? দাও, আমার কাছে দিয়ে দাও, আমি নিচ্ছি। না, আসতে কোনো সমস্যা হয়নি। ওইখান থেকে স্টেশন থেকে বাবা ট্রেনে উঠিয়ে দিয়েছে, আর আমি এখানে এসে নেমেছি। এর ভিতরে আর কি না সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার ব্যাগটা আমার কাছে দিয়ে দাও, আমি নিচ্ছি, তোমাকে অযথা কষ্ট করতে হবে না। ইরা আর কোনো কিছু না বলে সোজা আরিফের হাতে ব্যাগটা দিয়ে যায়। তারপর আরিফ পার্কিং এরিয়াতে গিয়ে সেখানে বাইকের মধ্যে ব্যাগ ভালো করে বেঁধে নেয়। তারপর ইরাকে নিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম থাকার কারণে প্রায় 40 মিনিট সময় লেগেছিল বাড়িতে আসার। তুমি যাও, তুমি গিয়ে কলিং বেল দাও, আমি ব্যাগ নিয়ে আসতেছি। ইরা আর কোনো কিছু না বলে শুধু সেখান থেকে চলে যায় ঘরের সামনে। দরজার সামনে গিয়ে কলিং বেল দেওয়ার পর আরিফের মা বেশ কিছুক্ষণ সময় পর দরজাটা খুলে দেয়। আরিফের মা দরজা খুলে দেওয়ার পর ইরা আরিফের মাকে ছড়িয়ে ধরে। কেমন আছো ফুপিমণি? তোমাকে অনেক মিস করেছি জানো তুমি, সেই জন্য এখন তোমার কাছে চলে আসলাম। ভালো করেছিস, চলে এসেছি সেখানে। এবার থেকে অনেক দিন থেকে তারপর বাড়িতে যাবি। 2 মাসের আগে কোনো নাম নিবি না বাড়িতে যাওয়ার, এইটুকুই বলে দিলাম তোকে। আচ্ছা ঠিক আছে, যাও। 2 মাসের আগে বাড়িতে যাওয়ার নাম নেব না। এখন চলো ঘরে যাওয়া যাক, গিয়ে একটু ফ্রেশ হতে হবে, অনেক টায়ার্ড আমি। আরিফ কোথায়? আরিফকে তো দেখতে পাচ্ছি না, ও কি তোর সাথে আসেনি? হ্যাঁ, আমাকে বলেছে দরজার মধ্যে দাঁড়িয়ে কলিং বেল দিতে। তোমার ছেলে বাইক থেকে আমার ব্যাগ খুলে নিয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চল আমার সাথে ঘরে আয়। ইরাকে নিয়ে গিয়ে আরিফের মা একটা রুম দেখিয়ে দিয়ে বলে, যা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি হালকা কিছু খাবার পাঠাচ্ছি। অনেক জার্নি করে এসেছিস, অনেক ক্লান্ত তুই। আচ্ছা ঠিক আছে ফুপি। আরিফের মা চলে যায় নিচে, আর ইরা চলে যায় তার রুমে ফ্রেশ হতে। আরিফের মা নিচে আসার পর দেখতে পায় আরিফ একটা লাগেজ হাতে নিয়ে আসছে ঘরের ভেতর। আরিফের হাতে এই লাগেজ দেখে আরিফের মা জিজ্ঞেস করলো, এটা কি ইরার লাগেজ? হ্যাঁ, এটাই লাগেজ। ও কোন করে? লাগেজ কোথায় রেখে আসবো? এখানে রাখবো নাকি ওর কাছে দিয়ে আসবো? তোর পাশের রুমটা দিয়েছি ওকে, ও ওয়াশরুমে গিয়েছে ফ্রেশ হতে। গিয়ে ওর লাকিজটা দিয়ে আসো। ফ্রেশ হয়ে কি পরবে, যা তাড়াতাড়ি দিয়ে আয় ওর লাকিজটা। আরিফ এবং আরিফের মায়ের কথার মাঝখানে তার বাবা চলে আসে এবং বড় ভাই চলে আসে অফিস থেকে। কিরে, ইরা চলে এসেছে নাকি? লাগেজ কার তোর হাতে এটা? এটা ইরার লাগেজ, ইরাকে একটু আগে বাসায় নিয়ে এসেছে, তোমার আসার 10 মিনিট আগে। আর ভাইয়া ভাবি যে জিনিসগুলো রেখে গিয়েছিল সেগুলো মা প্যাকেট করে দিয়েছিল, তারপর দিয়ে এসেছি ভাবির কাছে। ভালো করেছিস, আমি আরো তোকে বলতাম ফোন করে এগুলো দিয়ে আসতে। এখন যেহেতু দিয়ে এসেছিস তাহলে আর কি করার। ইরা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না। মেয়েটা এত দূর থেকে একা একা জার্নি করে এসেছে, অনেক ক্লান্ত, সেজন্য বলেছি ফ্রেশ হয়ে রেস্ট করার জন্য। আমি খাবার পাঠাচ্ছি উপরে। ভালো করেছো এটা করে। এইটুকু একটা মেয়ে,
এত দূর থেকে একা একা জার্নি করে এসেছে, নিশ্চয়ই মেয়েটা অনেক ক্লান্ত। আচ্ছা বউ, এখন আমাদেরকে খাবার দাও, আমরা ফ্রেশ হয়ে আসতেছি, তারপর আবার অফিস চলে যাব। আর আরিফ, তোর তো এখন আর কোনো কাজ নেই, তুই আমাদের সাথে অফিসে চল। অফিসের একজন স্টাফ রিজাইন দিয়ে চলে গিয়েছে, সেজন্য ওই কাজ একটু বেশি পড়ে আছে। তুই তো কাজ ভালো পারিস অফিসে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি, একেবারে খেয়ে তোমাদের সাথে চলে যাব অফিসে। তারপর ওরা তিনজনের ঘরে চলে যায়। আরিফ যাওয়ার পথে ইরার রুমে লাগেজ রেখে তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে নিচে এসে সকলে একসাথে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষে তারা 3 বাপ ছেলে মিলে চলে যায় অফিসে। ইরার সাথে আর দেখা হয়নি আরিফের বাবা এবং ভাইয়ের। আপু, তোমার দেবর মনে হয় তোমাকে অনেক ভয় পায়, তাই না? না, ও আমাকে ভয় পায় না, কিন্তু আমাকে অনেক সম্মান করে। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুমি থাকো, আমি আসতেছি। এখন কোথায় যাবি? তোর স্কুলে তো যাবি না, তাহলে কোথায় যাবি? কোথাও না, এমনিতে আর কি, বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি। তুমি যদি যেতে চাও তাহলে আসো। তুই জানিস আমি এখন যেতে পারবো না, সেই জন্যই বলেছিস। তুই যা, আর ছাদে বেশিক্ষণ দেরি করিস না, একা একা ছাদে যাওয়ার দরকার নেই এখন। আচ্ছা ঠিক আছে, ছাদে যাব না এখন, পরবর্তীতে বিকেলে যাব, মা আসলে তোমাকেও সাথে নিয়ে যাব। আস্তে আস্তে যাব, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে, এখন হালকা কিছু খাবার নিয়ে আসতো, খিদে পেয়েছে আমার। মনি, তোমার ছেলে কোথায় ছোটটা? এখন তো দেখতেই পাচ্ছি না। তোর ঘুম শেষ হয়ে গিয়েছে এত তাড়াতাড়ি? 5টা বাজছে, এত তাড়াতাড়ি মনে হয়? তোমার 4 ঘন্টা ঘুমিয়েছি। আমি দিনের বেলা এত ঘুমাই না। দিনের বেলায় একটু ঘুম দরকার আছে, বিকেলে সারাদিনের ক্লান্তিতে বিকেলে একটু ঘুম দরকার হয়। আমার তো বাড়িতে তেমন কোনো কাজ নেই, সেই জন্যই আমার ঘুমালে যে কথা, না ঘুমালে একই কথা। আচ্ছা মনি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? তুই একা যাবি? আর একটু সময় ওয়েট কর, তোর ফুপা এবং আরিফ ওরা চলে আসবে। ওরা আসলে আরিফের সাথে না হয় যাস, তুই একা যেতে হবে না। আমাদের এই দিকের মানুষ তেমন একটা ভালো নয়। আরিফের মা কথা বলার মাঝখানেই ওরা সবাই চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর আরিফের বাবা ইরাকে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছো মামনি? অনেকদিন পর এইবার আমাদের বাড়িতে আসলে। তোমার পরীক্ষার জন্য আমিও এতদিন বলিনি আসার জন্য, এখন যেহেতু পরীক্ষা শেষ তাহলে এবার অনেকদিন এখানে থেকে যাবে। আলহামদুলিল্লাহ ভালো আছি ফুপা, আপনি কেমন আছেন? আর ভাইয়া, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। শুনলাম ভাবি নাকি বাপের বাড়ি চলে গিয়েছে বেবি হবে বলে। এখানে এসে ভাবিকে অনেক মিস করেছি। ভাবি নেই বলে বাড়িটা একেবারে খালি খালি লাগতেছে। আর রাবেয়া নাকি প্রাইভেট শেষ করে তারপর আসবে বাড়িতে। হ্যাঁ, মায়ের শরীরটা ভালো না, সেই জন্য। তোর ভাবি ওইখানে চলে গিয়েছে, এইখানে তো মা কোনো কিছু করতে পারবে না, মা আর অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য। রাবেয়া চলে আসবে, ওর আসার সময় হয়ে গিয়েছে। স্কুল শেষে প্রাইভেট পড়ে তারপর বাড়িতে আসে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। সময় হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আমি অপেক্ষা করতেছি ওর আসার জন্য। তোমরা বাড়িতে এসেছো, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। আর আজকে একটু বাইরে যাব ভাইয়া, চট্টগ্রাম শহর নাকি অনেক সুন্দর, আমি শুনেছি সবার কাছে, তাই একটু ঘুরে দেখতে যাচ্ছি। তুমি যদি পারমিশন দিতে। এখানে পারমিশন নেওয়ার কি আছে মামনি? তুমি যাবে, ঘুরে দেখবে, সমস্যা নেই কোনো কিছু। আমাদের একটা গাড়ি নিয়ে চলে যাও ড্রাইভারকে নিয়ে। না, ও একা যাবে না, ওকে একা পাঠালে ভাইয়া আমাকে বকা দিবে। আরিফ রুমে গিয়েছে, আরিফ ফ্রেশ হয়ে আসুক, তারপর আরিফের সঙ্গে একেবারে গিয়ে ঘুরে আসবে। যাওয়ার সময় না হয় ওই দিক দিয়ে রাবিয়ার কোচিং থেকে রাবিয়াকেও নিয়ে যাবে। মামনি তাহলে ঠিক আছে, আরিফ আসুক, তারপর আরিফের সাথে যাও। যাওয়ার সময় ওই দিক দিয়ে রাবেয়াকে তার কোচিং সেন্টার থেকে তুলে নিয়ে তারপর না হয় 3 জন একসাথে মিলে ঘুরে এসো। তারপর আরিফের বাবা আর ভাই আর কোনো কিছু না বলে তারা দুজনের রুমে চলে যায়। আরিফের ভাই যেহেতু আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, সেজন্য সে এখানে আর দেরি না করে তার শ্বশুর বাড়িতে চলে যায়, তার বউয়ের কাছে। আর আরিফ নিচে আসার পর আরিফের সাথে ইরা বেরিয়ে পড়ে বাইরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। রাবিয়ার কোচিং সেন্টারের সামনে এসে গাড়ি থামানোর সাথে সাথে রাবিয়াদের প্রাইভেট শেষ হয়, তখন ওরা বের হয়ে আসে। আরে ইরা, কেমন আছিস তুই? এবার অনেকদিন পর তোর সাথে দেখা হলো কিন্তু। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস?
12টার সময় বাড়িতে এসে তোদের জন্য অপেক্ষা করতে করতে আমি কাহিল হয়ে গিয়েছি। তারপর দুপুরের দিকে একটু ঘুমিয়েছিলাম। এখন তোর ভাইকে নিয়ে বাইরে বের হয়েছি, ঘুরতে যাব। চল তাড়াতাড়ি যাই। কেন, ভাই এসেছে? বড় ভাই এসেছে নাকি ছোট ভাইয়া? আর কোথায় যাবি তুই? চট্টগ্রামে কোথাও চিনিস না? আসলে রাবিয়াকে দেখে আরিফ গাড়ি থেকে নামেনি, কিন্তু ইরা ঠিকই রাবিয়াকে দেখে দৌড়ে ওর কাছে চলে যায়। আরিফ এসেছে আমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য। আর বড় ভাইয়া মনে হয় শ্বশুর বাড়িতে চলে গিয়েছে ভাবির কাছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। ভাইয়া অপেক্ষা করছে আমাদের জন্য। বেশি রাত করা যাবে না বাহিরে। বেশি রাত হলে বাবা আবার বকা দিবে আমাদের। বেশি রাত করা বাবার পছন্দ না বাহিরে। তারপর তারা দুজন সেন্টারের সামনে থেকে সোজা গাড়িতে উঠে বসে। দুজনই পেছনে বসে আর আরিফ সামনে বসে ড্রাইভ করতে থাকে। ভাইয়া, সামনে গিয়ে ডান পাশে একটু সাইড করে দাঁড় করিয়ে রাখো গাড়িটা। এরা কাছে, এই জায়গাটা অনেক ভালো লাগবে আশা করি। আমাদের বন্ধুবান্ধব যারা আছে সকলে এই জায়গাতে আসে। এই জায়গাটা নাকি অনেক সুন্দর। আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার জোর করেছিল এখানে আসার জন্য, কিন্তু তোমার জন্য আমি এখানে আসতে পারিনি। কেন, তোর ভাই আবার তোকে কি করেছে যার জন্য তুই এখানে আসতে পারিসনি? উনি কি তোকে এখানে আসার জন্য না করেছে, নাকি যে ওনার জন্য তুই আসতে পারিসনি? আরে হ্যাঁ, আমাকে স্কুল ছাড়া অন্য কোথাও যেতে দেয় না বাইরে বন্ধুদের সাথে। তুই জানিস আমার সব বন্ধুরা মিলে এখানে কত ঘুরে বেড়ায়, কিন্তু উনি আমাকে দেয় না। আরিফ আর কোনো কিছু না বলে সে জায়গাটাকে গাড়ি সাইড করে রেখে দাঁড় করায়। তারপর ওদেরকে উদ্দেশ্য করে বলে, যা তোরা, আমি এখানে গাড়িতে আছি, বেশিক্ষণ লেট করিস না কেমন? বেশি রাত হলে কিন্তু বাবা আবার আমাকে বকা দেবে, সেজন্য তাড়াতাড়ি ঘুরে ফিরে চলে আস। তুমি যাবে না কেন আমাদের সাথে? তুমিও চলো। তুমি না গেলে বাবার কাছে বিচার দিব, বলবো তুমি আমাদের এখানে এনে একা ছেড়ে দিয়েছো। তুমি গাড়িতে বসে বসে ফোন দেখেছো আর আমরা একা একা ঘুরেছি। আরিফকে আর কোনো কিছু বলতে হয়নি। আরিফ গাড়ি থেকে নেমে ফোনটা পকেটের মধ্যে রেখে তারপর বলে উঠল, এখন চল, কোথায় যাবি? আমি আছি তোদের পেছনে, তোরা আগে হাঁটতে থাক, আমি পেছনে আছি। ইরা রাবিয়ার কানে কানে জিজ্ঞেস করলো। ওরা সামনে থাকায় আরিফ কিচ্ছু শুনতে পায়নি। কি রে রাবেয়া, তোর ভাই কি ফ্যামিলির মানুষকে ভয় পায়, নাকি তোর এক কথায় যে বের হয়ে আসলো গাড়ি থেকে? ফুপাকে মনে হয় অনেক ভয় পায়, সেই জন্য এত তাড়াতাড়ি এক কথায় গাড়ি থেকে নেমে এসে পড়েছে আমাদের সাথে। ভয় পাই মানে? জমের মতো ভয় পায়। তুই জানিস একবার ভাইয়াকে বাবা সেই পিটান পিটিয়েছিল। তারপর থেকে ভাইয়ার কখনো বাবার সামনে ভালো করে কথা বলে না, কোনো কিছু নিয়ে শক্ত করে বলে না। প্রায় 2 ঘন্টার মতন ওরা 2 বোন মিলে ঘুরে বেড়ায় সেই জায়গাটাতে। আর পুরোটা সময় আরিফ ওদের পেছনে পেছনে ঘুরে ঘুরে কাটিয়ে দেয়। সন্ধ্যার সময় বাড়িতে আসার পর খাবার খেয়ে সকলে যার যার রুমে গিয়ে শুয়ে পড়ে। এইভাবে প্রায় 1.5 মাসের মতো কেটে যায়। আজকে আরিফের মামা মামিরা আসার কথা। ওদের বাসায় আজকে নাকি ইরা চলে যাবে, সেজন্য ও আসবে ইরাকে নেওয়ার জন্য। ইরা উপরে গিয়ে আরিফকে ডেকে নিয়ে আয় তো খাবার খাওয়ার জন্য। আমার ভাই ভাবিরা চলে আসবে, এখনো ও ঘুম থেকে ওঠেনি। 5 মিনিট আগে ফোন করেছিল আমায়, বলেছে আসতে আর 10 মিনিট লাগবে। এখন প্রায় 15 মিনিট 17 মিনিট হতে যাচ্ছে। এখনই তোরা চলে আসবে। তুই যা গিয়ে ওকে ডেকে তুল ঘুম থেকে। আরিফের মায়ের কথা শুনে ইরা আর সেখানে না দাঁড়িয়ে সোজা তাড়াহুড়ো করে আরিফের রুমে চলে যায়। আরিফের রুমের মধ্যে গিয়ে দরজা আটকে তারপর গিয়ে দেখে আরিফ ঘুমোচ্ছে এখনো। তারপর আরিফকে আস্তে আস্তে ঘুম থেকে ডেকে তুলে বলে, তুমি এত সময় ধরে ঘুমাও কেন? মনি বলেছে তাড়াতাড়ি উঠতে ঘুম থেকে, আর আমি যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? এখন উত্তর দাও। আমি তো আজকে চলে যাব, তারপর আবার কবে না কবে আসি, কিন্তু এখন আমার এই ঘর থেকে বের হওয়ার আগে উত্তর চাই, কেমন? আমার উত্তর দাও, তারপর বের হবে। ইরার কথা শুনে আরিফ ঘুম থেকে উঠে বসে। তারপর ইরাকে জিজ্ঞেস করে, তুমি কি যাতা বলতেছো, কি আবল তাবল করতেছো? হ্যাঁ, আমি কোন কথার উত্তর দিব তোমাকে? তুমি আমাকে কোন কথা বলছো আমার তো মনে পড়তেছে না। এই পর্যন্ত আসার পর থেকে আজ পর্যন্ত আমি তোমাকে 1.5 মাস সময়ের মধ্যে প্রায় 20 বার প্রপোজ করেছি, কিন্তু তুমি আমাকে সব সময় রিজেক্ট করেছো। আমি লাস্টবার বলছিলাম তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো আমি কিন্তু ভয়ঙ্কর কোনো কিছু একটা কুড়িয়ে ফেলবো, তারপর তখন আর আমাকে দোষ দিতে পারবে না। দেখো এরা, আমার আর তোমার এইসব কিছু ঠিক হবে না। আর আমি তোমাকে এই নজরে কখনো দেখিনি, তাই এগুলো আমাদের মধ্যে হওয়া সম্ভব না। তুমি যতটুকু চিন্তা করেছিলে ততটুকু মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আজকের পর আর কখনো এসব কথাবার্তা আমার সামনে বলবে না, কেমন?
আমি তোমাকে লাস্টবার জিজ্ঞেস করতেছি, আর তুমি কি আমার অফারে রাজি হয়েছো নাকি হবে না? উত্তর দেওয়ার আগে ভেবে চিন্তে তারপর উত্তর দিবে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম, আমার উত্তর যদি না আসে তাহলে আমি কিন্তু তোমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলবো। এটা আমি তোমাকে বলেছিলাম, এখনও মনে করিয়ে দিচ্ছি তোমাকে। তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু তারপর আমি তোমার এসব প্রস্তাবে রাজি হবে না। তোমাকে আমি আমার বোনের নজরে দেখি, আমার আপন বোনকে যেমন দেখি তোমাকেও আমি তেমনই দেখি। রাবেয়ার তোমাকে আমি কখনো আলাদা চোখে দেখিনি। দেখোনি তো কি হয়েছে, এখন থেকে দেখবে। আমি বলেছি তাই জন্যে, সেই জন্যে আমি আবারও জিজ্ঞেস করেছি, তুমি কি আমার কথায় রাজি আছো নাকি রাজি না? এবার কিন্তু যা বলবে ভেবে চিনতে বলবে। আমি শিওর হয়ে বলতেছি, ভালো করে ভেবেচিন্তে তারপর বলতেছি। আমি এই সম্পর্কে জড়াতে পারবো না। ইরা, আমাকে ক্ষমা করো তুমি। আরিফের এটুকু কথা পর্যন্ত শুনে ইরাকে আর কোনো কিছু করতে হয়নি। ইরা নিজের জামা কাপড় ছিঁড়তে থাকে একটু একটু করে, নিজের নখ দিয়ে গলার মধ্যে খামচি বসায়। ইরার এরকম বিহেভিয়ার দেখে আরিফ অনেকটা ভয় পেয়ে যায়। ওর আবার কি হলো? এই ইরা, তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো দেখি তোমার কি হয়েছে। আরিফের কথা শুনে এরা দৌড়ে আসে, আরিফের বুকের উপর পড়ে আরিফকে জড়িয়ে ধরে, তারপর বেডের মধ্যে শুয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। কে আছো, কে আছো, বাঁচাও আমাকে, আমি মারা যাব, আমাকে শেষ করে ফেলেছে, কে আছো, আমাকে বাঁচাও। ইরার কণ্ঠস্বর শুনতে পায় সকলে, নিচ থেকে দৌড়ে উপরে ওঠে যারা যারা নিচে ছিল। এতক্ষণ ইরার বাবা মা ওরাও চলে আসে। তারপর পরিবারের সকলে মিলে উপরে এসে দরজা ধাক্কাতে থাকে। আরিফের বড় ভাই দরজাটা ভেঙে ফেলে। দরজাটা ভেঙে দেখে ইরাকে নিচে ফেলে আরিফ উপরে শুয়ে আছে, কিন্তু সত্যটা কেউ দেখতে পায়নি। আরিফকে এভাবে দেখে সবাই থতমত খেয়ে যায়। আরিফ কোনো কিছু বলতে যাবে তার বাবার কাছে, তার আগেই তার বাবা দৌড়ে এসে ওকে ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারে। জানোয়ারের বাচ্চা, তোকে আমি এইসব শিখিয়েছি একটা মেয়ের সম্মান হরণ করতে? একবার তোর বুক কাঁপলো না? তোকে আমার নিজের ছেলে বলতে লজ্জা হচ্ছে, শেষে কিনা তুই নিজের মামাতো বোনকেও ছাড়লি না। কুলাঙ্গার ছেলে কোথাকার! আজকের পর থেকে এই মুখ আর আমাকে দেখাবি না তুই। বেরিয়ে যা আমার বাসা থেকে, বেরিয়ে যা এক্ষুনি। বাবা, আমার কথাটা শোনো, আমি কোনো কিছু করিনি। তোমরা যা ভাবতেছো তেমন কিছু না। এটা আমাকে শুধু শুধু এভাবে ফাঁসাচ্ছে। আমি ওকে কোনো কিছু করিনি। মা, তুমি তো আমার বিশ্বাস করো, তাই না? আরিফের মা আরিফকে কোনো কিছু বলে না, উনি শুধু চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে মূর্তির মতো হয়ে। আরিফের মামা বলে উঠলেন, দোলা ভাই, এখন বলুন তো, যদি এখানে সময় মতো না আসতাম তাহলে আমার মেয়েটার কি একটা অবস্থা হতো? কে বিয়ে করতো আমার মেয়েকে? আমি জীবনেও কল্পনা করিনি আরিফ এতটা নিচে নেমে যাবে। ইরার মা এবং আরিফের মা ওরা দুজন ইরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। ইরার মা বলে উঠল, দুলা ভাই, যা করার আপনি করেন, আমি এখনো কোনো কিছু বললাম না। আপনারা সবাই সব কিছু দেখেছেন, এখন আমার আর কোনো কিছু বলার মতো ভাষা নেই। আশা করি ওর যথাযথ ব্যবস্থা নেবেন, ওর বিচারটা ভালো করে করবেন। তোকে কি বলেছি তুই শুনতে পাসনি? তুই এখনই আমার এই বাড়ি থেকে বেরিয়ে যা। আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। আমার আর কোনো ছেলে নেই, এক ছেলে এক মেয়ে শুধু। আজকের পর থেকে তোর এই নোংরা মুখ আমাকে আর কোনো দিন দেখাবি না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আরিফ তার ভাইয়ের কাছে গিয়ে তার ভাইকে বলল, ভাইয়া, তুমি তো আমাকে বিশ্বাস করো, তাই না? ভাই, আমি এরকম কোনো কিছু করিনি, সত্যি বলছি আমি। তুমি তো আমাকে চেনো, তুমি তো জানো আমি এমন করবো না কখনো। আমি এই টাইপের ছেলে নই, তাই না? এরা আমাকে ফাঁসাচ্ছে, আমি সত্যি এমন করিনি ভাইয়া। আরিফের কথা শুনে আরিফের ভাই তার শরীর থেকে আরিফের হাত সরিয়ে নেয়, তারপর আরিফের উদ্দেশ্যে বলে, বাবা কি বলেছে আশা করি শুনতে পেয়েছিস। চলে যা এখান থেকে। কোনো কিছু করার আগে আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না, আর কখনো আমাদের সামনে আসবি না। বেরিয়ে যাই বাসা থেকে। আমি কোথাও যাব না। আমি যা করিনি তার জন্য আমাকে কেন তোমরা দোষারোপ করবে? আমি কোনো কিছু করিনি, আমি কোথাও যাব না। আরিফের এই কথা শুনে আরিফের বাবা আরিফের ভাইকে বলল, এটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে বাড়ি থেকে, বাড়ির আশেপাশেও যেন না দেখি। বাবার কথা শুনে আরিফের বড় ভাই দারোয়ানকে ডেকে আনলো, তারপর দারোয়ানকে দিয়ে আরিফের ঘরের বাইরে ছুঁড়ে মারল। তারপর সকলে মিলে দরজার সামনে দাঁড়ায়। আরিফের বাবা আরিফকে বলল, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে। আমার বাড়িতে কোন জানোয়ারের বসবাস থাকবে না। আর আজকের পর থেকে কখনো তুই আমাকে বাবা বলে কারোর সামনে পরিচয় দিবি না।
এতে আমার লজ্জা হবে, অপমান হবে আমার। এটা বলে আরিফের বাবা দরজা অফ করে দিয়ে সকলকে নিয়ে ভেতরে চলে যায়। তারপর আরিফকে সেখান থেকে দারোয়ান গেটের বাইরে পাঠিয়ে দেয়। আরিফকে সেখানে নিয়ে গিয়ে দারোয়ান আরিফকে বলে, ছোট স্যার, আমাকে ক্ষমা করে দেবেন। আমি জীবনে কল্পনাও করতে পারিনি আমাকেও এই কাজটা করতে হবে। বড় স্যার কতটা রেগে আছেন। এখন যদি আমি এটা না করতাম তাহলে আমার চাকরিটা নিশ্চিত খেয়ে দিত। আমার চাকরিটা বাঁচানোর জন্য স্যার এটা আমাকে করতে হয়েছে। সমস্যা নেই চাচা, আমি বুঝতে পেরেছি। তোমার এখানে কোনো দোষ নেই। আমার ফ্যামিলি যেটা বুঝলো না, তুমি তো তোমার কাজ করছো শুধু। আচ্ছা ভালো থেকো, এখন যাচ্ছি আমি। আর বাড়ির সবার খেয়াল রাখো। বেঁচে থাকলে আবার কোনো একদিন বাইরে দেখা হবে আমাদের। দারোয়ানকে আর কোনো কিছু বলতে না দিয়ে আরিফ এখান থেকে উঠে চলে যায়। সেখান থেকে আরিফ প্রথমে বাস স্ট্যান্ডে যায়। তারপর আরিফের এক বেস্ট ফ্রেন্ড যে কিনা লন্ডনে তার ফ্যামিলির সাথে পড়াশোনা করতে গিয়েছিল, আরিফ সেখানে তার বন্ধুকে ফোন করে। হ্যালো আবির, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। শোন, তোকে একটা কাজের জন্য ফোন করেছি। তুই তো বলেছিলিস আমাকে ওইখানে চলে যেতে, তোর সাথে পড়াশোনা করার জন্য। এখন কি আমাকে ওইখানে নিতে পারবে আর্জেন্ট? ভাই তুই সত্যি বলতেছিস এখানে আসবে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না তুই সত্যি বলতেছিস। তুই ওয়েট কর, আমাকে তোর পাসপোর্টের কপিটা পাঠা। আমি 1 সপ্তাহের ভেতরে সব কিছু কমপ্লিট করে ফেলব। আবির, আমার কাছে এখন 1 টাকাও নেই। আমি কিন্তু তোকে এখন 1 টাকাও দিতে পারবো না। এমনকি বিমানের টিকিটটা পর্যন্ত তোকে কাটতে হবে তোর টাকা দিয়ে। এইটা কি বললি তুই আরিফ? তোর টাকা কোনটা, আমার টাকা কোনটা? এটা বলে তুই আমাকে অপমান করলি নাকি, লজ্জা দিলি কোনটা? আজকের পর আর কখনো তুই এইসব কথাবার্তা বলবি না কিন্তু আর। আচ্ছা শোন, এখন বাড়িতে কোনো কিছু হয়েছে নাকি আঙ্কেল আন্টির সাথে? তুই সব কিছু ব্যবস্থা কর, ওইখানে গিয়ে তারপর তোকে সব কিছু খুলে বলবো। এখানে অনেক কিছু হয়ে গিয়েছে যেটা পরিবার জানে না, ওরা আমার কথা বিশ্বাস করে না। আচ্ছা ঠিক আছে, আমি এখনই বাবার সাথে কথা বলতেছি। আর তোর পাসপোর্টের কপি আমার কাছে রয়েছে। আসার সময় তোর পাসপোর্টের কপি নিয়ে এসেছিলাম। আমি বলেছিলাম তোকে আমার সাথে নিয়ে আসব। আমার একা একা ভালো লাগে না, সেই জন্য কোনোভাবেই আসতে রাজি ছিলি না। দাঁড়া, আমি এখনই গিয়ে বাবার সাথে কথা বলে তোকে ফোন দিচ্ছি। আবির, যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্যবস্থা কর, পারলে 3 দিনের মধ্যে। এটা করতে পারলে আমার জন্য বেশি ভালো হয়। ওকে দাঁড়া, আমি বাবার সাথে কথা বলতেছি, তারপর তাকে সব কিছু জানাচ্ছি। 3 দিন তো আমি শিওর দিতে পারি না, কিন্তু 1 সপ্তাহের ভেতরে ইনশাআল্লাহ তোকে এখানে নিয়ে আসবো, কথা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই সব কিছু আমাকে প্রসেসিং করে জানা। এটা বলে আরিফ ফোন কেটে দেয়। এখান থেকে চলে যায় তার এক বন্ধুর বাসা, যেটা আরিফের বাসা থেকে প্রায় অনেকটাই দূরে। সেখানে যাওয়ার পর তার ভাবি কল দেয় তাকে। তার ভাবির কল দেখে আরিফ ভাবে, হয়তো এতক্ষণে বাড়ির সকলে মিলে ভাবির কাছেও জানিয়ে দিয়েছে, ভাবির বাড়ির ফ্যামিলিরাও জানে। আরিফ আর তার ভাবির ফোন ধরেনি। তারপর আরিফ সোজা চলে আসে তার বন্ধুর বাসায়, গিয়ে কলিং বেল দেয়। জিহাদ এসে দরজা খুলে দেয়। আরিফকে দেখে চমকে ওঠে জিহাদ। কিরে আরিফ, তুই হঠাৎ এখানে? আগে তো তোকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে আসতে পারতাম না, আজকে হঠাৎ না বলে চলে আসলি? দোস্ত, তোর এক বড় ভাই না ঢাকায় থাকে, এখন আমি ঢাকা যেতে চাচ্ছি, বুঝেছিস? কাউকে না জানিয়ে যেতে চাচ্ছি কিছুদিনের জন্য, এমনকি ফ্যামিলির কাউকে না। সেজন্য তোর ভাইয়ের কাছে কিছুদিন থাকতে হবে, সপ্তাহখানেকের মতো। এখন দেখ তো ভাইয়ের সাথে কথা বলে একটু ব্যবস্থা করা যায় কিনা। ম্যানেজ করা যাবে না কেন? অবশ্যই ম্যানেজ করা যাবে। এখন তুই বাইরে দাঁড়িয়ে থেকে কথা না বলে ঘরের ভিতরে আয়, তারপরে সব কিছু কথা বলতেছি। আর ভাইয়া এখন বাড়িতেই আছে, আজকে চলে যাবে ঢাকায়। ভাইয়ার সাথেই যেতে পারবি ঢাকাতে। হঠাৎ ঢাকা যেতে চাচ্ছিস কেন? বাড়িতে রাগারাগি করছিস নাকি? বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা আমাকে, বলেছে আজকের পর যেন আর কখনো ওদের বাসায় না যায়, ওদেরকে যেন নিজের চেহারাটা পর্যন্ত না দেখায়। ভাই এসব কি বলতেছিস তুই? আমার সাথে মজা করিস না তো। আঙ্কেল আন্টি তো এমন করার মানুষ না, আর ভাইয়া উনি তো কখনো এমন করবে না। মজা না করে কি হচ্ছে সেটা বল, ঢাকায় কেন যেতে চাচ্ছিস সেটা বল। আমার কথাগুলো তোর কাছে মজা মনে হচ্ছে তাই না? কিন্তু আফসোস, সেইগুলো সত্যি আমার সাথে ঘটেছে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা মিথ্যা অপবাদের কারণে আজকে আমাকে এখানে এসে দাঁড়াতে হয়েছে। জানিস তুই, যে ভুলটা আমি করিনি সে ভুলের দায় আমার গাড়ে চাপিয়েছে আমার ফ্যামিলি। তারা একবারও আমার কথাটা শুনতে চায়নি। ভাই কি হয়েছে একটু খুলে বল প্লিজ। আমি কোনো কিছুই বুঝতেছি না, ওরা তোর সাথে কেন শুধু শুধু এমন করবে? আর আঙ্কেল আন্টি তো এমন করার মানুষ নয়। তারপর আরিফ জিহাদকে বাড়িতে যা কিছু হয়েছে সব কিছু খুলে বলে। সব কিছু খুলে বলার পর জিহাদ আরিফকে বলল,
তাহলে তুই চুপচাপ বাসা থেকে বের হয়ে চলে আসলি, ওই মেয়ের চেহারা সবার সামনে এক্সপোজ করিসনি কেন? সবাইকে বলিসনি কেন ও ইচ্ছে করে এসব করছে? অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ। আমার ফ্যামিলি আমার একটা কথাও শুনতে চায়নি। ওরা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। মামা মামি বাবা ভাইয়া সকলেই আমাকে কথা শুনিয়েছে, শুধুমাত্র মা কিছু বলেনি, উনি চুপচাপ দাঁড়িয়েছিলেন। আমি তো ওদের সন্তান ছিলাম, তাই না? আমাকে একটা বার ওরা বিশ্বাস করেনি। বিশ্বাস করেছে কাকে? বাহিরের একটা মেয়েকে, ওনার ভাইয়ের মেয়েকে। তাহলে এখন ঢাকা গিয়ে কি করতে চাচ্ছিস? ঢাকা গিয়ে কি করবি এখন? আবিরের সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, লন্ডনে চলে যাব আবিরের কাছে। ওইখানে গিয়ে বাকি পড়াশোনাটা শেষ করব, তারপর ওইখানে একেবারে থেকে যাব। ওনারা যেহেতু আমার চেহারা দেখতে চায় না, সেজন্য আমাকে আর কোনোদিন ওদের সামনে পড়তে হবে না। সে প্রতিজ্ঞা নিয়েই বের হব দেশ থেকে। এটা বলার পর জিহাদ আরিফকে ঝুড়িয়ে ধরে তারপর আরিফকে বলল, জিহাদ, 1 বছর আগেও যখন আবির চলে যাচ্ছিল তখন কান্না করে তোকে বলেছিল যেন তুইও আরিফ আবিরের সাথে চলে যাস, কিন্তু তুই তোর ফ্যামিলিকে ছাড়া থাকতে পারবি না, সেজন্য যাসনি। আর আজকে সে ফ্যামিলির জন্য তোকে দূরে যেতে হচ্ছে। দোয়া করি ভাই তুই জীবন অনেক বড় হ, ফ্যামিলিকে দেখিয়ে দে। তারপর আরিফ জিহাদকে বলল, তুই এইভাবে মেয়েদের মতো কান্না করছিস কেন? এখানে কি কেউ মারা গিয়েছে যে মরা কান্না লাগিয়েছিস? সর এখন এখান থেকে, চল ভাইয়ের সাথে কথা বলে আসি। তারপর জিহাদ আরিফকে নিয়ে তার ভাইয়ের রুমে যায়। তার ভাইয়ের রুমে যাওয়ার পর জিহাদ তার ভাইয়াকে বলল, ভাইয়া তুমি তো ঢাকায় চাকরি করো, এখন আরিফ সেখানে কিছুদিন থাকবে তোমার সাথে, ওইখানে কি থাকা যাবে? আরে আরিফ, কেমন আছো তুমি? অনেকদিন পর তোমায় দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনারা কেমন আছেন? জি ভাইয়া, এদিকে তেমন একটা আশা পড়ে না। আর আপনি তো ঢাকা থাকেন বেশিরভাগ সময়, সেই জন্য আরও দেখা হয় না আপনাদের সাথে। হ্যাঁ ভাই, চাকরির জন্য বাড়িতেই আসা হয় না, অনেক কম আসা হয় বাড়িতে। মাসে 2 মাসে 3 মাস পর পর বাড়িতে আসি, তো সেই জন্য ভালো করে কারো সাথেই দেখা হয় না। এখন তুমি সব বলো, ঢাকা যেতে চাচ্ছ কেন? আর ঢাকায় তো তোমার আত্মীয় স্বজনের অভাব নেই, তো আমার বাসায় থাকবে, আমার কোনো প্রবলেম হবে না ছোট ভাই, আমার সাথে থাকতে পারবে তুমি। আসলে ভাই ফ্যামিলির কাউকে জানাবো না আমি ঢাকা যাচ্ছি, কিছুদিনের জন্য ফ্যামিলিকে না বলে ঢাকা গিয়ে থাকবো, এই আর কি। বাড়িতে ঝগড়া করে এসেছো তাই না? সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এক সময় এইসব বয়সে একটু এরকম হয়ই, তোমাদের রক্ত গরম তাই এরকম একটু হবেই। আমাদের সময় আমরা এরকম করেছি, সেই জন্য আমরা এখনকার বয়সটা বুঝি। আমি কালকে ঢাকায় ব্যাক করব। আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর যাব না। তুমি চাইলে আমার সাথে যেতে পারবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি, আপনার সাথে যাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। জিহাদ আর আরিফ সেই রুম থেকে বের হয়ে জিহাদের রুমে চলে আসে। তারপর আরিফ জিহাদকে বলল, শোন, কালকে ভার্সিটিতে যাবো, ভার্সিটিতে গিয়ে সব কাগজপত্রগুলো নিয়ে নিতে হবে, নয়তো ওইখানে গিয়ে আবার ভর্তি হতে সমস্যা হবে। তাই ভার্সিটি যাওয়ার সময় তুই আমার সাথে যাবি। তোর ভার্সিটি তো আমার ভার্সিটি থেকে আলাদা, তুই যাস এক ভার্সিটিতে, আমি যাই আর এক ভার্সিটিতে, তাহলে তোর সাথে গেলে স্যার ম্যাডাম মাইন্ড করবে না? আমি কি ওইখানে ক্লাস করতে যাচ্ছি যে তুই গেলে সমস্যা হবে? এখানে এখনও সেই ছোট বোকাদের মতোই কথা বলে যাস, বড় হয়েছিস, এখন নয় একটু কথা বলার আগে ভেবেচিন্তে তারপর বলবি। এইভাবে আজকে সারা দিন গিয়ে রাত পার হয়েছে। পরের দিন সকালবেলা আবির আরিফকে কল দেয়। আরিফ বন্ধু, একটা দুঃখের বিষয় আছে। হ্যাঁ, কিন্তু কি বলবি? আর বল, আর দুঃখের বিষয় কি? হ্যাঁ জানি হয়তো তোর মন খারাপ হয়ে যাবে, কিন্তু এখন আর আমার হাতে কিছু করার নেই, এটা করতেই হবে। কি হয়েছে সেটা বলবি তো? ওইখানে ব্যবস্থা হবে না, এটাই তো। হোক চালা, কি বলিস এসব আচারা কথা বলিস কেন? আসলে তুই তো জানিসই বাবার বিভিন্ন দেশে বিজনেস, সেই ক্ষেত্রে বাবা কালকে বলার সাথে সাথে তোর জন্য অ্যাপ্লাই করেছিল, সাথে সাথে হয়ে গিয়েছে, কনফার্ম করে দিয়েছে ওনারা। বাবার সাথে ওনাদের ভালো পরিচিত ছিল, সেই জন্য আর দেরি করেনি। টিকিট কেটে ফেলেছিস? কাটেনি এখনো, কিন্তু ভাবতেছি কালকে কেটে ফেলবো। আজকে থেকে 1 মাসের ভেতর তোকে এখানে থাকতে হবে, তারপর আসলে আর ভার্সিটিতে ভর্তি হতে পারবি না। এক কাজ কর, আজকে রাত 10টার সময় টিকিট কাটা, যেন 10টার সময় বাংলাদেশ থেকে বের হয়ে যেতে পারি। আরিফের কথা শুনে আবির অনেকটা চমকে ওঠে। তারপর আরিফকে আবির বলল, দোস্ত, তুই তো এত তাড়াহুড়ো করার মানুষ না, তোর ফ্যামিলিতে কি হয়েছে সেটা বল আমাকে। কোনো কিছু নিয়ে সমস্যা হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি, এখন কি হয়েছে সেটা বল। বলছি না তোকে ওইখানে গিয়ে তারপর সব কিছু খুলে বলবো? এখন তোকে যেটা বলছি সেটা কর, সব কিছুর ব্যবস্থা কর, 10টার সময় টিকিট কেটে ফেল। আমি এখন জিহাদের কাছে আছি, জিহাদকে নিয়ে ভার্সিটি থেকে সব কাগজগুলো নিয়ে তারপর কিছু জামা কাপড় কিনে সোজা চলে যাবো এয়ারপোর্টে।
তাহলে 8টার ফ্লাইট কাটতেছে। 8টার ফ্লাইট একটা দুবাই আছে, তারপর সেখান থেকে লন্ডন সরাসরি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই কর। আর হ্যাঁ, দেরি করিস না, এখনই কেটে ফেল টিকিট। তারপর আমাকে আপডেট জানা। আমি বাংলাদেশে দেরি করতে যাচ্ছি না। রাখি তাহলে, এখন ভার্সিটিতে যাবো জিহাদকে নিয়ে। তারপর এসে তোর সাথে কথা বলবো আবার। টিকিট কেটে আমাকে SMS করে রাখিস। এটা বলে আরিফ ফোন কেটে দেয়। তারপর গিয়ে জিহাদকে বলল, তুই তো রেডি, তাহলে তাড়াতাড়ি চল এখন। ভার্সিটি থেকে সব কাগজপত্র নিয়ে তারপর একটু মার্কেটে যাব সব জামা কাপড় কিনতে। আবিরকে বলেছে আজকে রাত 8টার সময় ফ্লাইট দিতে। 8টার সময় জন্য টিকিট কেটে সেই ব্যবস্থা করতে বলেছি ওকে। এত তাড়াতাড়ি সব কিছু ম্যানেজ হয়ে গিয়েছে বন্ধু? আসলে আলহামদুলিল্লাহ, তোর ভাগ্যটাই ভালো, সেজন্য খুব তাড়াতাড়ি সব কিছুর ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম আজকে রাতটা তোকে নিয়ে এইখানে কাটাবো, কিন্তু তুই তো আর থাকতে পারবি না এখানে। কি আর করার বন্ধু, আমাকে ভুলে যাস না কেমন? এসব কি কথা বলতেছিস তুই? আজ এর কথা বন্ধ করে তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর আমাকে আবার মার্কেটে যেতে হবে তোকে নিয়ে। তারপর জিহাদ আর কোনো কিছু না বলে তারা দুজনই মিলে সোজা চলে যায় ভার্সিটিতে। ভার্সিটিতে যাওয়ার পর প্রিন্সিপাল স্যারের রুমে সব কিছু খুলে বলেন। তারপর প্রিন্সিপাল স্যার আরিফকে বলে উঠল, আরিফ, আমি তোমার জন্য সবসময় দোয়া করি। আমি জানি তুমি ভালো একজন স্টুডেন্ট, আর তোমাকে সবসময় আমি আমার ছেলের মতো দেখি। ওইখানে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, কেমন? নিজের সর্বোচ্চটা দিয়ে তোমার জন্য চেষ্টা করব। ওইখানে আমার একজন ভাই শিক্ষকতা করেন, আমি ফোন করে তোমার কথা বলে দেবো ওইখানে। ধন্যবাদ স্যার, আর আমার জন্য দোয়া করবেন যেন ওইখানে সবকিছু ঠিকঠাকভাবে করতে পারি। হ্যাঁ, কেন নয় বাবা, তুমি অনেক বড় হও, দোয়া করি। আমি আরও অনেক আগেই তোমাকে বলতাম এই ভার্সিটি থেকে চলে যেতে, দূরে কোথাও আমেরিকা কিংবা লন্ডন। কিন্তু আবির, যাওয়ার সময় যখন তোমাকে এতবার করে বললো তুমি ফ্যামিলি ছেড়ে দূরে থাকতে পারবে না, সেজন্য আর তোমাকে বলিনি। এখন যেহেতু তুমি ডিসিশন নিয়েছো তাহলে যাবে, তাহলে আমি আর কিছু বলবো না। শুধু একটা কথাই বলবো, ওইখানে যাও, ভালো করে পড়াশোনা করো, নিজের কেরিয়ারটা ভালো করে তোলো। জি স্যার, আপনাদের দোয়া থাকলে অবশ্যই সেটা সম্ভব। ওদের কথা বলার মাঝখানে পিয়ন একটা ফাইল নিয়ে এসে হাজির হয় সেখানে। এই ফাইলটা প্রিন্সিপাল স্যারের টেবিলের উপর রেখে পিয়ন আবার চলে যায়। আরিফ, এই যে এখানে তোমার যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে, যা কিছু তোমার কাজে লাগবে ওইখানে। এর বাইরে যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে তুমি ওইখানে গিয়ে আমাকে কল দিও, আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি। ওকে বাবা? আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ঋণ কখনো ভুলবো না। এখন তাহলে আসি স্যার, আবার দেখা হবে কোনো একদিন যদি বেঁচে থাকি, খুব শীঘ্রই। আর দোয়া করবেন স্যার সব কিছু যেন ঠিকঠাকভাবে করতে পারি। ওকে বাবা, সাবধানে থেকো। আর ফ্লাইট কয়টায় তোমার? স্যার আজকে রাত 8টার সময় টিকিট কাটতে বলেছে আবিরকে। ঠিক আছে বাবা, ওখানে যাচ্ছ, দুই বন্ধু ভালো করে পড়াশোনাটা কমপ্লিট করবে সেখানে। তোমাদের জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ স্যার, আর দোয়া করবেন আমার জন্য। তাহলে আসি এখন স্যার, আসসালামু আলাইকুম। তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে একেবারে চলে আসে ভার্সিটি থেকে। ভার্সিটি থেকে বের হতে হতে জিহাদ বলে উঠল, দোস্ত, তোর স্যারটা তো অনেক ভালো। আমাদের প্রিন্সিপাল স্যার দেমাগির চোটে কারোর সাথে কথাই বলে না, অহংকারী একটা লোক। তোদের প্রিন্সিপাল স্যারটা অনেক ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রিন্সিপাল স্যারটা অনেক ভালো। ওনার মতো ভালো মানুষ হয় কি না আমি জানি না। ওনার মতো এত ভালো মানুষ আমি আগে কোথাও দেখিনি। আমাদের লাইফে সামনে বাকিটা তো পড়ে আছে, লাইফে আরও অনেক মানুষ আসবে যাবে, সবাইকে দেখবো। জানি না ওনার মতো মানুষ দেখতে পাবো কিনা। আরিফের কথা বলার মাঝখানে আরিফের ফোনের মধ্যে একটা শব্দ আসে, নোটিফিকেশনের শব্দ। আরিফ ফোনটা পকেট থেকে বের করে হাতে নিয়ে দেখে আবির টিকিট কনফার্ম করেছে 8টার সময় ফ্লাইট, তার মানে এয়ারপোর্ট 6টার সময় থাকতে হবে। আবির টিকিট কেটে ফেলেছে 8টার সময় ফ্লাইট। এখান থেকে বের হয়ে তারপর সোজা এয়ারপোর্টে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল, এখন তাড়াতাড়ি মার্কেটে যেতে হবে। তারপর তারা দুই বন্ধু মার্কেট করে অনেকক্ষণ মার্কেট করার পর একটা লাগেজ ভর্তি করে নেয় সব কিছু দিয়ে। তারপর শেষ সময় দুই বন্ধু মিলে 3টা ঘড়ি নেয়, একই ডিজাইনের দেখতে, একই ব্র্যান্ডের, সব কিছু একই। এই ঘড়িগুলো নিয়ে নেয় জিহাদ। তারপর 2টা বক্স আরিফের হাতে দিয়ে বলল, শোন, এই 2টা ঘড়ি, একটা তোর আর একটা আবিরের। এই 3টা ঘড়ি আমার 3 বন্ধুর। এই ঘড়ি 2টা তোরা দুজন সবসময় কাছে রাখবি, সবসময় ব্যবহার করবি। এই ঘড়ি 2টা পরলে তাহলে আমাকে আর ভুলে যাবি না তোরা। জিহাদের এই কথাটা শুনে আরিফ ওর পিঠে একটা হালকা করে থাপ্পড় মারে। বন্ধু, তোকে বলার মতো না, বুঝেছিস তুই? আমাদের লাইফে এমন একটা পার্সন যে কিনা সিরিয়াস টাইমও আমাদেরকে হাসিয়েছে। তুই না দেখলে আমাদের সব সময় খালি খালি মনে হয়। দোয়া করে যেন আবারও তোদের কাছে ফিরতে পারি।
কিংবা তোকে সেখানে নিতে পারি। এখানে আসার আর ইচ্ছা নেই। যাদের জন্য আসতাম তারাই আর আমার নেই। আমি কি কয়েক বছর পর তোকে নেওয়ার ব্যবস্থা করব সেখানে, তারপর সেখানে গিয়ে ঘুরে আসবি। তুই তো এভাবে যাবি না আমাদের সাথে। ঠিক আছে বন্ধু, এখন তাহলে তাড়াতাড়ি চল, রেস্টুরেন্টে খেয়ে তোকে আবার এয়ারপোর্টে নিয়ে যেতে হবে। তারপর তারা দুই বন্ধু মিলে চলে যায় এক রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য। ওইখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারা খাবার খায়। 3টার সময় বেরিয়ে পড়ে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 6টার সময় এসে তাদের মাইক্রোবাস থামে। মাইক্রোবাসওয়ালাকে 8,000 টাকা দিয়ে বিদায় করে দেয়। তারপর আরিফ তার সব কিছু চেক করে দেখলো এখনও তার কাছে প্রায় 4 লক্ষ টাকার মতো আছে। এটা দিয়ে সেখানে গিয়ে ভর্তি, তারপর খরচ এগুলো চালানো হবে। সেজন্য আবিরকে বলেছে সব কিছু দেখাশোনা করতে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে জিহাদ আরিফকে বলল, দোস্ত আমাকে ভুলে যাস না, মনে রাখিস আমায়। আরিফ আর কোনো কথা না বলে সেই সোজা এসে জিহাদকে জড়িয়ে ধরে। তারপর প্রায় 2-3 মিনিটের মতো থেকে আর কোনো কথা না বলে সোজা লাগেজটা নিয়ে চলে যায় ভেতরে। ভেতরে আসার পর ওয়েটিং রুমে বসতে হয় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর সব কিছু প্রসেসিং করে তাকে নিয়ে বিমানে উঠানো হয়। বিমানে বসে আরিফ ভাবতে থাকে, আমি জীবনেও কল্পনা করতে পারিনি আমার লাইফে এমন একটা দিন আসবে যেদিন আমাকে আমার ফ্যামিলিকে ছেড়ে এত দূরে যেতে হবে। আমি তো কোনোদিনও চাইনি ওদের থেকে নিজেকে দূরে রাখতে। তাহলে আজকে আমার সাথে কেন এমনটা হচ্ছে? সেদিন তো আমার কোনো দোষ ছিল না। আল্লাহ, তুমি খুব ভালো করে জানো, কিন্তু আমি আমার ফ্যামিলিকে সেটা বোঝাতে পারিনি। আমি ব্যর্থ হয়েছিলাম সেই দিনের ব্যর্থতা হয়তো কখনো আমার পিছু ছাড়বে না। আরিফ এগুলো ভাবার মাঝখানে একজন এয়ার হোস্টেস এসে সবাইকে বলল সিট বেল্ট বেঁধে নেওয়ার জন্য, বিমান এখনই ফ্লাই করবে। তারপর সেই বিমানবালার কথা শুনে সকলেই মিলে সবার সিট বেল্ট বেঁধে নেয়। দীর্ঘ একটা জার্নির পর তারা এসে পৌঁছায় দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে। এখানে 2 ঘন্টা পর আবারও নিয়ে একটা বিমানে ওঠায়। বাংলাদেশ থেকে সরাসরি লন্ডনের কোনো ফ্লাইট ছিল না সেদিন, সেজন্য এই পদ্ধতিতে আরিফকে যেতে হচ্ছে। ইরা এখন কেমন ফিল হচ্ছে তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এখন তোমরা যদি ওই সময় না আসতে তাহলে জানি না আজকে আমার সাথে কি হতো। ভাই কিছু বলতে যাবে তার আগেই রাবিয়া আসে তার ভাইয়ার ফোন নিয়ে এসে রাবিয়া তার ভাইয়াকে বলল, ভাইয়া এই নাও, ভাবি কল করেছে তোমার ফোনে। এই পর্যন্ত অনেকগুলো কল করেছে, কেউ ধরেনি, সেজন্য আমি নিয়ে এসেছি। দে তো দেখি হঠাৎ এই সময় কেন কল করেছে। তারপর আরিফের ভাই ফোন রিসিভ করে তার ভাবির। আরিফের ভাবি আরিফের ভাইকে বলল, আরিফ কোথায়? ওকে ফোন দিয়েছিলাম প্রথমে দুপুরের দিকে, তারপর ফোন ওঠায়নি, এখন ফোন দিচ্ছি ওর ফোন বন্ধ বলে। আরিফ কোথায়? ও কি বাসায় নেই? আর ওর ফোন বন্ধ কেন? ওর নাম আর মুখেও নেবে না, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে বাবা। ওকে আর কোনোদিন আমাদের বাড়ির আশেপাশেও দেখতে চায় না বাবা, সেই জন্য হয়তো এখন ফোন বন্ধ রেখে দিয়েছে। হয়তো পড়ে আছে কোনো এক বন্ধুর বাসায়। কিছুদিন গেলে যখন অভাবে পড়বে তখন আবার ঠিকই বাড়িতে দৌড়ে আসবে। ওকে বাসা থেকে বের করে দিয়েছে কেন? কি করেছে ও? ওর সাথে এমন ব্যবহার করেছে কেন তোমরা? তারপর সব কিছু খুলে বলে আরিফের ভাই। আর ওই সময় আরিফের সাথে কি হয়েছে, কি করেছে তার ফ্যামিলি সব কিছু খুলে বলার পর আরিফের ভাবি বলে উঠল, তোমরা যা কিছুই বলো না কেন, এই কয়েক বছরে আমি আরিফকে খুব ভালো করেই জেনেছি। আরিফ এই ধরনের ছেলেই না। আমার গলায় যদি কেউ ছুরি দিয়ে বলে যে আমাকে বলবে আরিফ এটা করেছে, তখনও আমি না করব। ভাইয়া কিছু বলতে যাবে তার আগে আবার ভাবি বলে উঠল, এখন খোঁজ খবর নিয়ে দেখো কোথায় আছে, ওকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে এসো। আমি 100% শিওর এটা আরিফ করেনি। খোঁজ নিয়ে দেখো তো, এরা কোনো কিছু নিয়ে প্ল্যান করেছে এটা। সময় হলে সে নিজেই বাড়িতে চলে আসবে, ওকে গিয়ে কাউকে তেল দিয়ে আনতে হবে না। অভাবে যখন পড়বে তখন ঠিকই আমাদেরকে মনে পড়বে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওর খোঁজ খবরটা নেওয়া দরকার। একটু ফোন করে দেখো বন্ধু বান্ধবের, সে কোথায় আছে কি করছে, একটু খবরাখবর নাও তোমরা। তুমি ওর বড় ভাই। ভাবি এটা বলে ফোন কেটে দেয়। ভাই এটা নিয়ে তেমন একটা গুরুত্ব দেয় না। এভাবে কেটে যায় 6 মাসের মতো। আরিফের বাড়িতে কেউ একবার আলিফকেও মনেও করেনি। এই 6 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। আরিফের ভাইয়ের ফুটফুট একটা মেয়ে হয়েছে, তার নাম রাখা হয়েছে আলফা। ওই সময় খাবার টেবিলে বসে সবাই বসে সেখানে। ওই দিন আলফাদের বাড়ি থেকেও মেহমানরা আসে। ওইখানে কিছু মেহমানরা বাড়ির ছোট ছেলেকে দেখতে চায়। এতদিনে ওরা প্রায় আরিফের কথা ভুলে যাচ্ছিল। মাঝে মাঝে শুধু আরিফের ভাই আর কানের কাছে আরিফের ভাবি এটা সেটা বলতো, আরিফ কোথায় আছে সেটাই বের করতে। কিন্তু আরিফের ভাই সেগুলো কানে নিত না ভালো করে। এখানে তো বাড়ির সকলকে দেখতে পাচ্ছি,
কিন্তু ছোট ছেলে দেখতে পাচ্ছি না যে। ওই একজনের কথা শুনে বাড়ির সকলে ওদের দিকে তাকায়। তারপর আরিফের বাবা বলে উঠল, সেই 6 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আরিফের বাবার কথা শুনে আরিফের ভাবির 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়ে যায়। আরিফের মা চেয়েও চুপ করে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। আসলে ছোটবেলা থেকে আরিফকে একটু অন্য চোখে দেখে এসেছে আরিফের মা, এজন্য আরিফের প্রতি কোনো টান অনুভব হয় না। এই অল্প বয়সে এই ছেলেটা মারা গিয়েছে, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ভাই? ছেলেটা বড্ড ভালো ছিল, মিশুক ছিল, অনেক হাসি খুশি ছিল। ওর মতো নম্র ভদ্র ছেলে খুঁজে পাওয়া বড়ই মুশকিল এখনকার যুগে। বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। হসপিটালে নেওয়ার আগেই তার আত্মা চলে যায়। এখন আমরা আর ওইদিকে না বাড়ালে বিষয়টা খুশি হব একটু আপনাদের কাছে। সরি ভাই, আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ছেলেটার জন্য খারাপ লাগতেছে অনেক। ওর মতো ছেলে খুঁজে পাওয়া বড়ই মুশকিল এখনকার যুগে। আরিফের বাবার কথা শুনে আলফা অনেকটাই কষ্ট পায়। আলফা তার বোনের কথা শুনেছিল সেই দিন। আলফার বোন আলফাকে বলেছিল অতীত। আরিফ এ কাজ করবে না এটা আমি বিশ্বাস করি না। যদি কেউ আমার গলায় ছুরি ধরেও বলে যে আরিফ এই কাজ করেছে, তখন আমি বিশ্বাস করব না। আরিফ সবসময় মেয়েদের থেকেই দূরে থাকতো, মেয়েদের প্রতি ওর কোনো লোভ ছিল না। এটা আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না। ছেলেদের মন তুমি কি করে জানবে? আরিফ তো এমন হলেও হতে পারে, তাই না? আমি জানি না ওর মতো ছেলে আছে কিনা, কিন্তু আমার বিশ্বাস ওর মতো ছেলে পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাবি না। ওর কোনো পার্সোনাল লাইফ ছিল না, আমাদের থেকে সবসময় আমাদের সাথে হাসি খুশিভাবেই থাকতে পছন্দ করত। কখনো কোনো মেয়েদের নিয়ে কথা ওঠেনি ওর সামনে, কিংবা আমি এত বছরেও শুনিনি ওর কোনো মেয়ে নিয়ে সমস্যা হতে, বা ওর বন্ধুদের কাছ থেকেও শুনিনি। সেদিনের পর থেকে আলফার অনেকটা খারাপ লাগতে শুরু করে আরিফের জন্য। আর মনে মনে ভাবতে থাকে আরিফ কোথায় আছে, কি করছে এখন। বর্তমান আরিফের ভাইয়ার মেয়ের এই অনুষ্ঠানে আরিফের বন্ধু জিহাদ সেও এসেছিল এখানে। তাকে দাওয়াত করেছিল আরিফের ভাবি। এখানে দাওয়াত করে আনার কারণটা ছিল আরিফের খোঁজ নেওয়া, কিন্তু আরিফের বাবার বলা কথাটা শুনে জিহাদ অনেকটা কষ্ট পায়। তারপর একটু সময় করে আরিফের ভাবি সুযোগ বুঝে জিহাদের কাছে যায়। তারপর জিহাদকে জিজ্ঞেস করে, জিহাদ, আমি শুনেছি তোমার কোনো বোন নেই, শুধু একটা বড় ভাই রয়েছে, তাই না? একদিন তো তুমি আমাকে আপু বলে ডেকেছিলে, তার মানে আমি তোমার আপুই হই, তাই না? জি আপু, আমি তো আপনাকে আপু বলেই ডাকি। কেন আপু, এটা নিয়ে কি হয়েছে, কোনো সমস্যা আছে? তাহলে আমি বড় আপু হয়ে যদি ছোট ভাইয়ের কাছে কোনো কিছু জানতে চাই, তাহলে তার কাছ থেকে কি সে উত্তরটা আমি পাবো না? কেন পাবেন না আপু, অবশ্যই পাবেন। একবার শুধু আপনি জিজ্ঞাসা করে দেখেন কি জানতে চান আপনি। ভাবি কিছু বলতে যাবে, ততক্ষণে ভাবির সাইডে এসে আলফা দাঁড়ায়। ভাই, আমি জানি তোমরা জানো আরিফ কোথায় আছে, কিন্তু তোমরা কেউ আমাকে বলতেছো না। আমি অনেকবার জিজ্ঞেস করছি, আমি চেষ্টা করেছি ওর বন্ধুদের কাছ থেকে, তোমার কাছ থেকে, কিন্তু তোমরা কেউ মুখ খোলোনি। তোমার কাছে আজকে আমি বড় আপু হয়ে তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাকে এই কথাটা জানাও, আরিফ কোথায় আছে, ওকে বাড়িতেই নিয়ে আসো গিয়ে। ভাবির কথা শুনে জিহাদ অনেকটা চিন্তায় পড়ে যায়। এখন কি করবে সে? ভাবি যেভাবে পেঁচিয়ে ধরেছে, এখান থেকে এটা না বলে বের হওয়ার সম্ভাবনা নেই। তাই এখান থেকে একেবারে বলেই বেরিয়ে যেতে হবে। আসলে আপা, আমি তো জানি না আরিফ কোথায়। ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল 6 মাস আগে, তারপর সে কোথায় গিয়েছে সেটা তো আমি জানি না আপু। জিহাদ, আমি কিন্তু প্রথমেই বলেছি বড় বোনের কাছে কখনো মিথ্যে বলতে নেই। আমাকে যদি বড় বোন মেনে থাকো তাহলে আমাকে বলো, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, শুধু আমি আরিফের সাথে একটু কথা বলবো। আপু আমি কি বলবো, আসলে আরিফ আমাকে না করেছে না বলতে, কিন্তু তারপর আমাকে বলতে বাধ্য করবেন আপু। জিহাদ, আমি তোমার বড় বোন হয়ে জিজ্ঞেস করেছি, বড় বোনের কাছে তুমি বলতে পারো এটা, তাই এত কোনো কিছু না ভেবেই সোজা বলে ফেলো আরিফ কোথায় আছে। জিহাদ আর কোনো কিছু না ভেবে, কোনো কিছু ভুল উত্তর না দিয়ে সে সরাসরি ভাবিকে বলল, আসলে আপু আমি এতটুকু বলতে পারবো আরিফ কোথায় আছে এখন, কিন্তু ওর সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার নেই আমার কাছে। 1 মাস পরে পরে, 15 দিন পর, 20 দিন পর পর সে আমাকে একটা নাম্বারে ফোন করে। সে নাম্বারে আমি আর ব্যাক করলেই সে ধরে না, ওই নাম্বারটা বন্ধ বলে। তাই ওর সাথে যোগাযোগ করার মতো কন্ট্যাক্ট নেই কোনোভাবে। সে যদি চায় তাহলে যোগাযোগ করতে পারবে একমাত্র, তাছাড়া আর সম্ভব না এটা কখনো। আরিফ এটা করে কেন? তুমি আর আবির ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তাহলে তোমাদের সাথে রেগুলার যোগাযোগ রাখে না কেন?
আরিফ জানে আমাকে সব কিছু জোর দিলে আমি বলে দিব, ও কোথায় আছে ওর সাথে যোগাযোগ করে দিব। আরিফই বাংলাদেশের কারোর সাথে যোগাযোগ রাখতে চায় না, শুধু আমি ছাড়া। হয়তো আসে আর কোনোদিন ফিরে আসবে না বাংলাদেশে। জিহাদের কথা শুনে আলফা এবং ভাবি দুইজনই চমকে ওঠে, তারপর জিজ্ঞেস করে, মানে উনি কোথায় চলে গিয়েছে? বাংলাদেশে আসবে না মানে? উনি কি বাংলাদেশের বাইরে চলে গিয়েছে নাকি? হ্যাঁ আপু, যেদিন বাড়ি থেকে বের হয়েছিল তারপর দিন রাত 8টার সময় বাংলাদেশ থেকে বের হয়ে যায় লন্ডনের উদ্দেশ্যে। আর 6 মাস হয়ে গেছে আমার বন্ধুর মুখটা দেখতে পাই না ভালো করে। আমার 2টা বন্ধু ছিল ছোটবেলা থেকেই, এই 2টা বন্ধু এখন আমার সব থেকে দূরে। ওরা দূরে আছে ঠিকই, কিন্তু মনের মধ্যে সবসময় থাকবে। জিহাদের কথা শুনে ভাবির চোখ দিয়ে কয়েক ফোঁটা জল বেরিয়ে যায়। তারপর সে আবার জিহাদকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, ভাই আরিফ ওইখানে কি করতেছে এখন? কিভাবে ওইখানে থাকি, কি করে চলাফেরা করে, আর ওকে ওখানে নিয়ে গিয়েছে কে? এখানে কে নিয়েছে সেটা তো জানি না, কিন্তু এখন সে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পজিশনে আছে। এখান থেকে যাওয়ার আগে তার ভার্সিটি থেকে সকল ডকুমেন্ট নিয়ে যায়, সেখানে গিয়ে ভর্তি হয়ে এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে। সে আর আসবে না কখনো বাংলাদেশে, এটা বলে গিয়েছিল শেষবার। আপনি আপু জানেন আমাদের 3 জনের বেস্ট ফ্রেন্ড আবির। আবির কখনো আরিফকে ছাড়া থাকতে পারতো না। আবির যখন লন্ডন চলে যায় তখন কান্না করে বলেছিল আরিফকে, ভাই তোর 2টা পায়ে ধরি, তুই আমার সাথে চল। তোকে ছাড়া আমার দিন চলবে না বন্ধু। আমি তোকে ছাড়া ওইখানে থাকতে পারবো না, একা একা ওই জীবনে বন্দি লাইফে। এরকম আরও কত শত মিনতি করেছিল আরিফের কাছে আবির, কিন্তু আরিফ কখনো সে মিনতি শুনেনি। আরিফ একটা কথা বলেছিল যে সে তার ফ্যামিলিকে ছাড়া কোথাও থাকতে পারবে না, একদিনের জন্য না। হ্যাঁ সত্যি আপু, আমরা বন্ধুরা মিলে যখন পার্টি নিতাম রাত্রেবেলা, তখন আরিফ আমাদের সাথে থাকতো না। সবসময় বলতো আমার ফ্যামিলিকে ছাড়া, আমার বাড়ি ছাড়া আমার ঘুম আসবে না রাতে। জিহাদের এই কথাগুলো শুনে ভাবি এবং আলফা তারা দুজনেই কান্না করে দেয়, আস্তে আস্তে চোখ মুছে নেয়। তারপর ভাবি জিহাদকে বলল, ভাই সেই দিন বাড়িতে কি হয়েছিল এটা তোমরা খুব ভালো করেই জানো। আরিফ তোমাদেরকে যাওয়ার আগে অবশ্যই বলে গিয়েছে সেই কাহিনীটা, আমি শুনতে চাই। ওই দিন বাড়িতে কি হয়েছিল যার জন্য ওরা আরিফকে এমন অবিশ্বাস করলো? এটা আমার বলা নিষেধ, তারপর আমি বলে দিচ্ছি কারণ আপনাদের জেনে রাখা ভালো। সেদিন আরিফের কোনো দোষ ছিল না। তারপর আরিফের কথা কেউ শোনেনি। আরিফকে একটা সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি কিছু বলার জন্য। সেদিন ওকে থাপ্পড় মেরে বাড়ি থেকে দারোয়ান দিয়ে বের করে দিয়েছিল, কেউ কোনো কিছু বলতে দেয়নি। তারপর সেদিনের সব কাহিনী জিহাদ একে একে খুলে বলল আলফা এবং ভাবিকে। সব কিছু শোনার পর ভাবি আলফার দিকে তাকিয়ে বলল, কি বলেছিলাম তোকে আরাফা? এখন আমার কথা সত্যি হয়েছে তো? আমার বিশ্বাস ছিল আরিফ এই ধরনের ছেলে না, আমার বিশ্বাসটা এত সত্যি হলো। ভাবি সেখানে আর কোনো কিছু না বলে সেখান থেকে সোজা চলে যায় সব মেহমানদের মাঝখানে। ওখানে যাওয়ার পর সর্বপ্রথম ইরাকে টেনে এনে সবার সামনে একটা থাপ্পড় মারে। ইরাকে থাপ্পড় মারার পর আরিফের ভাই এসে আরিফের ভাবিকে আটকে বলল, কি করতেছো তুমি এসব? ওকে মারতেছো কেন শুধু শুধু? কি করেছে ও যার জন্য ওর গায়ে হাত তুললে এত এত মেহমানের সামনে? ভাবি ভাইয়ার দিকে না তাকিয়ে ইরার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ইরা, আমি এখন যা যা জিজ্ঞেস করবো সব কিছু সঠিক আনসার দেবে। আমাকে যদি একবার এই প্রশ্নটা দ্বিতীয়বার করতে হয় তাহলে তোমাকে কিন্তু আমি পুলিশ ডেকে এনে ধরিয়ে দেব। আর যদি সব কিছু নর্মালি ফ্যামিলির কাছে স্বীকার করে নাও, তোমাকে একটু টু শব্দ করবে না কেউ। ইরা ভয় পেয়ে যায় ভাবির কথা শুনে। তারপর আর কোনো কিছু না বলে ভাবি সোজা প্রশ্ন করে বসে, ইরা সেদিন কি হয়েছিল সবার সামনে সত্যি করে বলো। আমি তোমাকে কোনো কিচ্ছু বলবো না, আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করবো না, আমি এতটুকু বলে দিচ্ছি। তাই আমাকে আর দ্বিতীয়বার কথা বলতে জোর না করে সরাসরি সবাইকে বলে দাও সেদিন কি হয়েছিল আরিফের ঘরে। ভাবির কথা শুনে এবার ইরা অনেকটা ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তারপর সে মনে মনে ভাবতে থাকে, ভাবি কি সব কিছু জেনে গিয়েছে নাকি? ভাবি এইভাবে ব্যবহার করতেছে যে আমার সাথে, কোনোভাবে কি সব কিছু জেনে গিয়েছে নাকি? ইরা ভাবার মাঝখান দিয়ে ভাবি আবারও তাকে জিজ্ঞেস করে উঠল, শোনো, এখন যদি তুমি এইটা আনসার না দাও তাহলে কিন্তু আমি তোমার নামে কেস ঠুকবো। তারপর পুলিশ নিয়ে যাবে, তোমাকে রিমাইন্ডার দিলে তারপর ঠিকই তোমার মুখ থেকে সত্যি বের হবে। তোমার জন্য আমার ছোট ভাই আজ বাড়ি থেকে 6 মাস ধরে নিখোঁজ। আর যদি সব কিছু নর্মালি কন্ট্রোল করতে চাও তাহলে সব কিছু সবার সামনেই বলে ফেলো। তোমাকে কেউ কোনো কিছু বলবে না, কথা দিচ্ছি আমি। আর যদি সহজে তোমার মুখ থেকে কথা না বের হয় তাহলে কি করে বের করতে হবে সেটাও আমার খুব ভালো করে জানা আছে। ভাবি এই কথাগুলো বলার পর বেশ কিছুক্ষণ সময় চুপ করে থাকে ইরা, কোনো কথা বলে না। দোলা ভাই, এখানে কি হচ্ছে একটু বলবেন আমাকে? আমার মেয়েকে শুধু আপনার বৌমা থাপ্পড় মারলো কেন? এখানে ডেকে এনে আমাদেরকে এভাবে অপমান না করলেও পারতেন। কিছু বলতে যাবে মামি, তখনই আবার ভাবি বলে উঠল,
আলফা, পুলিশকে এখনই ফোন কর, বল তাড়াতাড়ি এখানে আসতে। ভাবির কথা শুনে আরফা মোবাইলটা হাতে নেয় একটু ভয় দেখানোর জন্য ইরাকে। তখনই ইরা সব কিছু গড়গড় করে বলে দেয় সেই দিনের সব কাহিনী। সব কিছু শোনার পর মামা গিয়ে ইরার দুই গালে দুইটা চারটা থাপ্পড় মারে। তুই একটা নিরপরাধ ছেলেকে বাসা থেকে বের করে দিয়েছিস। সে 6 মাস ধরে তার বাড়িতে নেই, তার খোঁজ খবরটা পর্যন্ত নেই। তোকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে এখন নিজের কাছে লজ্জা হচ্ছে। কি করে আমি এখন মানুষের সামনে মুখ দেখাবো? সেদিন কেন এমন করেছিলি এই ছেলেটার সাথে? এই ছেলেটা তোর কি ক্ষতি করেছিল? আমার ভাই আপনার মেয়ের একটা ক্ষতি করেছিল। কি ক্ষতি করেছিল জানেন আপনারা? এবার বাড়িতে যত মেহমানরা ছিল সকলে চুপ করে ভাবির মুখের দিকে তাকায়। তারপর ভাবি বলে ওঠে, আমার ভাইকে সে 1.5 মাস আপনার মেয়ে 20 বার প্রপোজ করেছিল, কিন্তু আমার ভাই সব কিছু না করে দেয়। এমনকি আরিফকে রুম ডেট করার প্রস্তাবও দিয়েছিল, বলেছিল রাত্রেবেলা যেন ইরা রুমে আসে। সেই কথা শুনে আরিফ ওর গালে একটা থাপ্পড় মেরেছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করেছে। তখনকার যে মেহমানটা আরিফের কথা জিজ্ঞেস করেছিল সেই মেহমানটা এবার বলে উঠল আরিফের বাবাকে, ভাই আপনি তো বাবা নামের কলঙ্ক। আপনি আপনার ছেলেকে বেঁচে রেখে মেরে ফেলেছেন। হ্যাঁ, ছেলে দোষ করেছে, আপনি মেনে নিয়েছেন। সবার থেকে ভালো তো আপনার চেনার কথা আপনার ছেলেটা কেমন, কিন্তু আপনি না বুঝে না জেনে আপনার ছেলেকে মেরে বাসা থেকে বের করে দিয়েছেন। আমি বলেছিলাম না ওর মতো ছেলে খুঁজে পাওয়া যায় না? সত্যি দেখেন এখন আপনার বৌমা কি বলতেছে। আমার যদি এরকম একটা ছেলে থাকতো তাহলে আসমানে করে রাখতাম ওকে। আপনি ওর মর্যাদা দিতে পারেননি। আপনি ব্যর্থ পুরুষ, ব্যর্থ বাবা। আসি, ভালো থাকবেন ভাই। আর আমার এখানে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কথাগুলো বলা উচিত হয়নি, তারপরও না বলে পারলাম না। আসলে আরিফ ছেলেটার সাথে এমন হয়েছে তো তাই আর চুপ করে থাকতে পারলাম না। ইরা, তুমি আমার সাথে এমনটা কেন করলে? এটা না করলেও পারতে। যদি বলতে তুমি আরিফকে বিয়ে করতে চাও তাহলে আমি চোখ বন্ধ করে তোমাকে আরিফের সাথে বিয়ে দিয়ে দিতাম, কারণ তুমি আমাদের পছন্দ ছিলে। আমি তোমার মনির কাছে বলেছিলাম যেন আরিফের সাথে ইরার বিয়েটা দেওয়ার প্রস্তাব দেয় তোমার বাবাকে, আর তুমি কিনা শেষ পর্যন্ত এসে এই খেলা দেখালে আমাদেরকে। আমার এখন কষ্ট হচ্ছে নিজের জন্য। কেন আমি নিজেই নিজের ছেলেকে বুঝতে পারলাম না? ওই যে একটু আগে একটা বাই বলে গেল। আমি ব্যর্থ পুরুষ, ব্যর্থতা বাবা। আমি ব্যর্থ পুরুষ তো বাবা। তুমি এত কিছু জানলে কি করে? আর আরিফ এখন কোথায় আছে সেটাও কি তুমি জানো? এখন আর জেনি তোমরা কোনো কিছু করতে পারবে না, আমিও কোনো কিছু করতে পারবো না। জানলে কি হবে, সে অনেক দূরে আমাদের থেকে, আর কখনো তোমাদের সামনে আসবে না। তোমরা চেয়েছিলেও যেন তোমাদের সামনে না আসে, ও নিজের কথা রেখেছে। ও তোমাদের সামনে কখনো আসবে না। আশা করি তোমাদের 1000 কিলোমিটারের ভিতরেও আসবে না, কারণ সে তোমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে এখন। বৌমা, আরিফ এখন কোথায় আছে? সত্যি করে বল, আমি ওকে গিয়ে বাসায় নিয়ে আসবো। আরিফের মা এতক্ষণ সকলের কথা শুনে এবার তার 2 চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলে যে ভুলটা করেনি সে ভুলের জন্য তার ছেলেকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, এবং সে মা হয়ে তার ছেলের পক্ষ নিয়ে কোনো কিছু বলতে পারেনি সেই দিন। আজকে নিজেকে নিজের কাছে ছোট ছোট লাগছে। এখন আর এটা সম্ভব না বাবা। আপনারা চাইলে ওকে আনতে পারবেন না। সে এখন অনেক দূরে আছে আপনার থেকে। না চাইলে কখনো ওর সাথে কেউ যোগাযোগ করতে পারবে না। আরিফ এখন লন্ডনে আছে। ও বাড়ি থেকে যেদিন চলে গিয়েছে তারপরে সে বাংলাদেশ ছেড়ে চলে যায়। ওর সাথে যোগাযোগ করার মতো যে নাম্বারটা আছে, কোনো কিছু আছে সেটা আমাকে দাও। আঙ্কেল, 15 দিন 20 দিন 1 মাস পর পর আরিফ আমাকে ফোন করে, আর এক এক সময় এক এক নাম্বার দিয়ে ফোন করে, যেন ওকে কেউ খুঁজে বের করতে না পারে। আমি এখানে এই কথাগুলো বলতাম না, কিন্তু আপু আমাকে জোর করেছে, সেই জন্য কথাগুলো আমাকে এখানে বলতে হয়েছে। আর আপনারা চিন্তা করবেন না, আপনারা চেয়েছিলেন না আরিফ যেন আপনাদের সামনে কখনো না আসে এই মুখ নিয়ে। সে কখনো আসবে না আর আপনাদের সামনে। সে অনেক ভালো আছে, ওখানে পড়াশোনা করতেছে, নিজের ক্যারিয়ার করতেছে। ওকে দয়া করে ডিস্টার্ব করবেন না আপনারা। সেদিনের পর কেটে যায় 5টা বছর। ওই 5 বছর সময়ে সব কিছু বদলে যায়। বদলে গিয়েছে আরিফের চেহারার ধরন, শরীরের গঠন, বদলে গিয়েছে তার স্টেটাস। কিরে আরিফ, এখনো ঘুম থেকে উঠলি না কেন? আজকে না ভিডিও কনফারেন্স আছে, মিডিয়া চলে এসেছে ওদের সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়।
এখন মাত্র 9টা বাজে, কনফারেন্স 12টার সময়, ইন্টারভিউ হবে 1টায়। তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি করব? জিহাদ, তুই কিছু বলতো। এই শালা আমার কোনো কথাই শুনবে না। এত বছর ধরে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে। আমার এত বড় বাড়ি থাকতে সে আমার বাড়িতে থাকে না। আমায় নিয়ে ওর সাথে আমাকেও বাইরে থাকতে হয়েছে, অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে। আমি তোকে বলেছি শালা আমার সাথে বাইরে থাক, তুই নিজেই তো এসেছিস দৌড়ে, তাহলে এখন বলতেছিস কেন? হয়েছে হয়েছে, এখন তোরা চুপ কর, আর কিছু শুনতে চাই না। আরিফ, তুই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আজকে ইন্টারভিউ আছে। এখন উঠে প্রশ্নগুলো ভালো করে দেখে নে। আমি কি ওইখানে পরীক্ষা দিতে যাব যে আমার এখন বই খুলে পড়াশোনা করতে হবে? ওরা আমার সাকসেস, আমার লাইফ সম্পর্কে জিজ্ঞেস করব, আমি যতটুকু জানি ততটুকু উত্তর দিব, এর বেশি এক চুলও দিতে পারবো না, কিংবা কমও দিব না। হয়েছে ভাই হয়েছে, এখন কথা না বলে ওর ভাই ওর। আমাকে বেতন দিবি সামনের মাস থেকে, তোর অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতেছি। আরিফ আর কোনো কিছু না বলে সেখান থেকে উঠে পড়ে। তারপর 3 বন্ধু একসাথে নাস্তা করে নেয়। সেখান থেকে নাস্তা করে চলে যায় তারা 3 জন আবিরের বাসায়। আরিফ, আজকে না তোর ইন্টারভিউ আছে মিডিয়াতে, এখনো রেডি হসনি কেন? মামুনি, তোমার হাতের রান্না খেয়ে তারপর রেডি হতে যাব। তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও, খেয়ে তারপর যাব। রান্না করা আছে, রেডি হয়ে আয়, আমি খাবার দিতেছি। তাড়াতাড়ি চলে আয়, আর ওইখানে গিয়ে নার্ভাস হবি না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আমি আর নার্ভাস হব না ওইখানে। আঙ্কেল কোথায়? অফিসে চলে গিয়েছে নাকি? হ্যাঁ, তোরা আসার কিছুক্ষণ আগে মাত্র বের হয়েছে অফিসের উদ্দেশ্যে। আজকে নাকি একটা মিটিং রয়েছে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি চলে গিয়েছে। আজকে তো আর আবির যাবে না, সেজন্য তোর আঙ্কেল একাই চলে গিয়েছে। আন্টি, তোমার হাতের রান্না বাই দাও, অনেক দিন হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি খাবার দাও। তোরা দুইটা না একটু আগে মাত্র খেয়ে এসেছিস, এখন আবার কি করে খাবি এত খাবার? এই আরিফকে দেখ, শালা এত খায় তারপরেও তার শরীর মোটা হয় না। শালার পারফেক্ট একটা বডি। পারফেক্ট বডি হবে না কি করে? এমনি এমনি জিমে যায় নাকি? জিমে গিয়ে তোর মতো 2টা পাঞ্চ মেরে একেবারে উল্টে পড়ে যায় না তো? আরিফ এটা বলার পর জিহাদ হাসে আবিরের উপর। তখন আবির রেগে গিয়ে জিহাদের পিছে দেয় থাপ্পড়। চিন্তা করিস না, 2 মাস পর দেখবি আমার ভুঁড়ি তোর মতো হয়ে যাবে। এখন হাসছিস না, হাস। আর তোকেও কাল থেকে জিমে নিয়ে যাব। তুই কয়টা পাঞ্চ মারতে পারিস আমিও দেখব। তোর হাসি তখন কই যায় সেটাও দেখব। তারপর তারা 3 জন আবার রুমে চলে যায় ফ্রেশ হয়ে। নিচে এসে দেখে আবিরের মা খাবার টেবিলে সাজিয়ে রেখেছে। তারপর তারা 3 বন্ধুরা এসে বসে পড়ে। ওই সময় আসার সময় হালকা নাস্তা করে এসেছে। মূলত আজকে ওরা এখান থেকে নাস্তা করে যাবে সকলে। এটা আবিরের মা নিজেই বলেছিল, এখান থেকে যেন আজকে নাস্তা করে যায় সকলে। মামুনি, আজকের নাস্তাটা কিন্তু অসম হয়েছে, ফাটাফাটি করে দিয়েছো আজকে। হয়েছে, আর পাম দিতে হবে না, এখন পেট ভরে খেয়ে যা। এখন কি খেয়ে অফিসে যাবি নাকি সোজা মিডিয়াতে যাবে? এখান থেকে অফিসে যাব, তারপর অফিস থেকে ওইখানে যাব। আর ওরা তো আমার ইন্টারভিউ নিবে অফিসের নিচের বিল্ডিংয়ে, এটা নিয়ে তেমন সমস্যা হবে না, ওইখানে সবকিছু অ্যারেঞ্জ করা আছে। আন্টি, সত্যি ইলিশের লেজের যে ভর্তাটা হয়েছে না, একেবারে ইচ্ছে করতেছে সবগুলো খেয়ে নিতে। এখন পেট ভরে গেছে, আর সম্ভব না, নয়তো আবিরের মতো পেট বড় হয়ে যাবে। জিহাদ এটা বলে আবিরের দিকে তাকায়। তারপর দেখতে পাই আবির ওর দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। জিহাদ বলে উঠল, তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? দুনিয়াতে কি তোর একারই নাম আবির, আর কোনো আবির নেই? আমি তোকে বলিনি আমাদের বাসার সামনে একটা আবির আছে, তার পেটটা ইয়া বড় গরুর মতো? জিহাদের বাচ্চা জিহাদ, তোকে আমি ছাড়বো না কিন্তু। বলে দিলাম, তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, তোকে মাথার উপরে উঠিয়ে একটা আছাড় দিব, পেটের সব নাড়ি ভরিয়ে বের হয়ে যাবে। তখন তোর বাড়িতে গিয়ে তোর ওই আবিরকে দেখিস কেমন। আন্টি, দেখেছো তোমার ছেলে তোমার সামনে আমাদেরকে কিভাবে থ্রেট করতেছে, আর তোমার সামনে থেকে গেলে কি করবে আল্লাহ ভালো জানেন। এই বাদর, তোরা খেতে বসেছিস, এখন চুপচাপ খেয়ে ওঠ, তারপর কথা বলবি। এই যে দেখ, আরিফ কি খুব সুন্দর করে চুপ করে খেয়ে যাচ্ছে, কোনো কথা বলতেছে না। তোরা দুইটা এভাবে একটার পিছনে আরেকটা লাগছিস কেন? মামুনি, ওরা দুষ্টু, ওদেরকে কিছু বলো না। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এদেরকে না খাইয়ে রাখা উচিত। দেখো না খেতে বসে কি করে কথা বলতেছে, এত কথা বলে মানুষ খেতে বসে। ততক্ষণে আরিফের খাওয়া শেষ হয়ে গিয়েছে। আরিফ হাত ধুতে চলে যায়। আর এইদিকে জিহাদ এবং আবির ওদের দুজনের দিকে চাওয়াচাবি করে।
তারপর তারা 3 বন্ধু খাবার খেয়ে বের হয়ে যায় আরিফের অফিসের উদ্দেশ্যে। অফিস থেকে বেশ কিছুক্ষণ সময় পর ইন্টারভিউ বোর্ডে চলে আসে তারা। আজকে আরিফের ইন্টারভিউ নেওয়া হবে ইংল্যান্ডের ন্যাশনাল টিভিতে। এই 5 বছর সময়ে কী করে এতটা সাকসেস পেয়েছে আরিফ, সেই সব কিছু তথ্য জানতে চাই ওরা। সেজন্য মূলত ওরা ইন্টারভিউর ব্যবস্থা করেছে। প্রথমে আরিফ রাজি হয়নি, তারপর জিহাদ এবং আবির তারা দুজন জোর করে রাজি করিয়েছে। জিহাদকে ইংল্যান্ডে নিয়ে এসেছে প্রায় 15 থেকে 20 দিনের মতো হবে। এখন থেকে এখানেই থাকে জিহাদ। ওরা 3 বন্ধু একই ফ্ল্যাটে থাকে। আবিরের জন্য মেয়ে দেখেছে বাংলাদেশে, ওকে খুব শীঘ্রই বিয়ে করিয়ে আনবে। এখানের কনফারেন্সটা শেষ হওয়ার পর বাড়িতে যাওয়ার পর ওরা ঠিক করবে কবে বাসায় যাবে বাংলাদেশে। আজ 5টা বছর হতে চললেও তোমাদের কোনো খবর নেই। ও কোথায় আছে, কি করে আছে, কেমন অবস্থায় আছে, তোমরা কিছুই জানতে চাওনি, জানতে পারোনি। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ওকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। আর কোথায় আছে, কি করতেছে? ইংল্যান্ড তো আর ছোট্ট একটা দেশ নয়, ইয়া বড় একটা দেশ। একটা মানুষ যখন নিজেকে পালিয়ে বেড়ায় তখন তাকে খোঁজা মুশকিল, খুঁজে পাওয়া। তোমরাই তো চেয়েছিলে ও যেন তোমাদের সামনে মুখ না দেখায়, তাহলে ও তোমাদের কাছ থেকে পালিয়ে বেড়াবে না তো কি করবে? ভাবি কথাটা বলার পর বাবা, মা, রাবেয়া ভাই সবাই চুপ করে যায়। এই 5 বছরে আলফা অনেকটা বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। মামুনি, মামুনি, চাচু কোথায়? চাচু কবে আসবে আমাদের বাড়িতে? খুব শীঘ্রই চলে আসবে মামুনি। আর কয়েকটা দিন পর দেখবে তোমার চাচু তোমার জন্য অনেকগুলো চকলেট আইসক্রিম নিয়ে আসবে। সত্যি মামুনি? কি মজা, কি মজা। হ্যাঁ সত্যি মামুনি। আরিফের কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর আর। চিন্তা করো না, ওকে খুঁজে বেড়াচ্ছে এখনো। আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব। এরপর মা কেঁদে দেয়। সেদিন যদি ওর কথাটা একবার শুনতাম তাহলে সব কিছু হয়তো ঠিক হয়ে যেত, কিন্তু ওর একটা কথাও তো সেদিন শুনিনি। একটু দেখো, আমার ছেলেটাকে এনে দাও। ছোটবেলা থেকে ওর প্রতি কেমন উদাসীন ছিলাম আমি। জানি না আমার ছেলেটা এখন কি অবস্থায় আছে। আন্টি কাঁদবেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুদিন ধৈর্য ধরুন, ঠিকই আবার চলে আসবে আপনাদের ছেলে আপনাদের কাছে। আরিফ চল, ইন্টারভিউয়ের সময় হয়ে গিয়েছে। সাংবাদিকরা আমাকে ফোন করতেছে, চল কনফারেন্স রুমে যাই। তারপর আরিফ আর কোনো কিছু না বলে সোজা জিহাদ, আবির, আরিফ 3 জন মিলে চলে যায় কনফারেন্স রুমে। সাথে ছিল আরিফের অ্যাসিস্ট্যান্ট। আর এদিকে সকলের খাওয়া শেষ হওয়ার পর তারা সকলেই মিলে রেস্ট করার জন্য ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে। আলফা, টিভিটা অন করো তো, অনেকদিন ধরে খবর দেখা হয় না। তারপর আলফা টিভিটা অন করে দিয়ে একটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল দেয়, যেখানে আন্তর্জাতিক সব খবরাখবর দেখা যায়। ওই সময় শিরোনামে দেয়া ছিল এক বাঙালি ছেলের 5 বছরের সফলতার গল্প, শূন্য থেকে আকাশে ওড়ার গল্প। এটা দেখে আরিফের ভাই চ্যানেলটা আর চেঞ্জ করেনি, সকলে যার যার কাজে ব্যস্ত। আরিফ বসে পড়ে কনফারেন্সে সাংবাদিকের সামনে। তারপর একজন সাংবাদিক আরিফকে জিজ্ঞেস করে, সেখানে একজন বাঙালি সাংবাদিকও ছিল। সেই সাংবাদিকটা আরিফকে জিজ্ঞেস করে, স্যার আপনি তো বাঙালি, বাংলাদেশি? হয়তো আবার নাও। এটা আবার কেমন কথা, বুঝলাম না তো। আমি আগে ছিলাম বাংলাদেশে, কিন্তু এখন না। আর বাংলাদেশ সম্পর্কে আমি কোনো কিছু শুনতে চাই না। একটু দয়া করে এই টপিকটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনি তো একজন বাংলাদেশি, তাহলে বাংলাদেশ সম্পর্কে কিছু শুনতে চান না কেন? সবারই কোনো না কোনো অতীত থাকে। মনে করেন বাংলাদেশে আমারও কোনো অতীত ছিল, যে অতীতটা আমি আর মনে করতে চাই না। 5 বছর পর আরিফকে টিভির মধ্যে দেখে আলফার চিনতে একটু ভুল হয় না। সে সবাইকে ডেকে এনে টিভির সামনে বসায়। এটা তো আরিফ। হ্যাঁ সেটাই তো দেখতেছি। আর আরিফ এত বড় বিজনেসম্যান হয়ে গেল কবে? আরিফকে এখনই নিয়ে আসো ওকে, আর নয়তো আমাকে এখন আরিফের কাছে নিয়ে যাও, আমি ওকে বাড়িতে ফিরিয়ে আনবো। চুপ করো, এখন একটু দেখতে দাও কি হচ্ছে, এখানে দেখে নেই ভালো করে। তারপর ওরা এখানে চুপ করে আবার ইন্টারভিউ দেখতে শুরু করে আরিফের। সরি স্যার, আর ওদিকে যাচ্ছি না। আমরা এখন জানতে চাচ্ছি আপনার এই 5 বছরে এত তাড়াতাড়ি সাকসেসের পিছনে কার অবদান বেশি ছিল? প্রথমত বলতে গেলে আজকে 5 বছরের উপরে আমি একা থাকি, কিন্তু আমি কখনো একা ছিলাম না। আমি এখনো একা নই। ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন না, 2 পাশে 2 জন বসা, জিহাদ, আবির, ওপরে আয়, এখানে আয় তোরা। তারপর ওরা 2 বন্ধু মিলে আরিফের 2 পাশে বসে। তারা 2 বন্ধু এখানে এসে বসার পর ক্যামেরার সামনে আরিফ আবারও বলা শুরু করলো,
এই যে দুইটা মানুষকে দেখতে পাচ্ছেন না, আমার দুই পাশে বসে আছে, এরা দুইজন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথে ছিল এই পর্যন্ত। কখনো কোনোদিন বুঝতে দেয়নি আমি একা, কিংবা আমার মন খারাপ হলে এরা কিভাবে ভালো হবে আমার মন সেই ব্যবস্থাই করে গিয়েছে। জীবনে এদের মতো দুইটা বন্ধু থাকলে আর কোনো আত্মীয় স্বজনের দরকার হয় না। লাইফে আরেকটা মানুষ ছিল, এখন আমার থেকে অনেক দূরে। আমি ভেঙে বলতে চাই না সেই মানুষটাকে। আমার ফ্যামিলির কাছে আমি মৃত, যারা আমাকে 21 বছর ধরে মানুষ করেছিল। আর সেই মানুষটির সাথে আমার 4 বছরের সম্পর্ক ছিল। আমাকে নিজের ভাইয়ের মতো দেখতো, আমার দ্বিতীয় মা হয়ে উঠেছিলেন তিনি। সেই মানুষটা আজকে অনেক দূরে আমার দেখে। সে মানুষটা দূরে কেন আপনার থেকে? ওই যে আপনাকে কিছুক্ষণ আগে বললাম না যে সব মানুষের, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু অতীত থাকে, আমারও ছিল। সে অতীতের জন্য আমার ফ্যামিলি আমাকে দূরে ঠেলে দিয়েছিল, আমি ওদের কাছে মৃত হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই মানুষটা বিশ্বাস করেছিল আমি সেই কাজটা করিনি। আমার ফ্যামিলির খোঁজ খবর না রাখলেও আমি সেই মানুষটার অল টাইম খোঁজ খবর রেখেছি। আমার ফ্যামিলিও যখন আমাকে অবিশ্বাস করেছিল, তখনও সে আমাকে বিশ্বাস করেছিল অন্ধের মতো। আই থিংক সে আপনার বোন হবে, তাই না? বোন নয়, কিন্তু বোনের থেকে আরো অনেক বেশি। ওই যে বললাম না, কয়েক বছর হয়েছে শুধু ওনার সাথে আমার সম্পর্ক ছিল। আমার দ্বিতীয় মা হয়ে উঠেছিলেন তিনি। আমি আর ব্যাংকে কোনো কিছু বলতে চাই না, আর লাইফে বেশি কিছু দরকার নেই। এদের মতো দু একটা বন্ধু থাকলেই যথেষ্ট। আরিফের এই কথাগুলো শুনে ভাবি কেঁদে দেয়। ভাবির কান্না দেখে সকলে তার দিকে তাকায়। আরিফের মা বলে উঠল, বৌমা আসলে জন্ম দিলে মা হওয়া যায় না। আমি ওকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু ওর মা হয়ে উঠতে পারিনি। তুমি ওর মা হয়ে উঠতে পেরেছো। দেখো আজকে কি সুন্দর করে তোমাকে আবিষ্কার করলো পুরো পৃথিবীর সামনে। আজকে মনে হচ্ছে আমার ছেলেটা যেন ভুল শিক্ষা পায়নি। আমি ওর সাথে আমার ছেলেটার সঠিক পথ ছিল। আমি নিজে বলছিলাম, আমরা পুরো পরিবার ভুল ছিলাম। এখন বুঝতে পারতেছি তোমার এতটা টান কেন ছিল ওর প্রতি। যেটা আমার বোঝার দরকার ছিল সেটা আমি বুঝিনি, তুমি নিজে বুঝেছো। আমি ভাই হিসাবে সত্যিই লজ্জিত। মা বাবা কান্না করছে কেন? আর টিভিতে এটা তো চাচু, তাই না? হ্যাঁ মামুনি, ওইটা তোমার চাচ্চু। তোমার চাচ্চুকে দেখে তোমার মা কান্না করতেছে। চাচু কবে আসবে বাড়িতে বাবা? খুব শীঘ্রই চলে আসবে মামুনি তোমার চাচ্চু বাসায়। সেদিনের ইন্টারভিউয়ের পর সারা পৃথিবীর মানুষ আরিফের বলা কথাগুলো শুনেছিল, আর অনেকের চোখ দিয়ে জল পড়েছিল। আরিফকে দেখে অনেকের শেখা উচিত লাইফে কিভাবে স্ট্রাগল করতে হয়। আর আরিফের 2 বন্ধুর মতো বন্ধু যেন প্রত্যেকটা মানুষের হয়, সেটাও অনেকে বলেছে। সেদিনের পর চলে যায় 15 দিন। আজকে তারা বাংলাদেশে যাচ্ছে আবিরের বিয়ে উপলক্ষে। কিছুক্ষণের মধ্যে তারা বিমানে উঠে পড়বেন। দুর্ভাগ্যবশত আবিরকে বিয়ে করানো হচ্ছে ভাবির বাড়ির পাশে। ভাবির চাচাতো বোন হয় সে মেয়েটা, আলফার সাথে এক ক্লাসে পড়ে মেয়েটা। আরিফ অনেকবার বলেছিল যে সে যেন যাবে না, কিন্তু আবির সেটা কোনোভাবেই মানবে না। সেজন্য আরিফকে জোর করে নিয়ে নেয় জিহাদ আর আবির। দীর্ঘ একটা জার্নির পর তারা চলে আসে বাংলাদেশে এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে সোজা চলে যায় চট্টগ্রামে। সেখানে গিয়ে আবিরদের বাসায় ওঠে। ওখানে যাওয়ার পর আবিরের শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আসে, তাদের মধ্যে ভাবির বাবাও ছিল। উনি এসে আরিফকে দেখে ফেলে এখানে। আরিফ, তুমি এখানে? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে তুমি? আঙ্কেল আবির আমার বন্ধু, সেজন্য আমাকে এখানে আসতে হয়েছে। তুমি তো এতদিন ইংল্যান্ডে ছিলে, তাই না? মাশাআল্লাহ, ভালো বিজনেসম্যান হয়ে গিয়েছে, অনেক বড় বিজনেসম্যান হয়ে গিয়েছো। দোয়া করি সামনে যেন আরো অনেক বড় হতে পারো। সবই আপনাদের দোয়ায় আঙ্কেল, দোয়া করবেন যেন সব সময় ভালো কিছু করতে পারি। আর আঙ্কেল ভাবিকে বলবেন না আমি এখানে আছি। ভাবির বাবা সেখান থেকে আর কোনো কিছু না বলে চলে যায়। আরিফ চলে যায় ঘরে। ভাবির বাবা বাড়িতে গিয়ে সব কিছু ভাবিকে খুলে বলে। ভাবি আরও এখানে দেরি না করে সাথে সাথে আরিফ আরিফ, আবির আর জিহাদ তারা 3 বন্ধু মিলে হাসাহাসি করছিল একটা জায়গায় দাঁড়িয়ে। হঠাৎই ভাবির গলা শুনে আরিফ পেছনে তাকিয়ে দেখে ভাবি এবং আলফা দাঁড়িয়ে আছে। আরিফ তাড়াতাড়ি করে ওদের সামনে যায়, সেখানে গিয়ে জিজ্ঞেস করে, ভাবি তোমরা এখানে? আমি তো আঙ্কেলকে বলেছিলাম কাউকে না জানাতে, কিন্তু তোমরা এখানে কি করতেছো? আচ্ছা শুনো, যেহেতু তোমরা এখানে চলে এসেছো কাউকে জানিও না, আর আমি চলে যাব এখান থেকে সপ্তাহখানিকের মধ্যে। ওদের কাউকে জানিও না আমি এখানে আছি। আরিফের কথা শুনে ভাবি কান্না করে দেয়। ভাবি তুমি কান্না করতেছো কেন? আমি তো বলছি আমি সপ্তাহখানিকের মধ্যে চলে যাব, তুমি কষ্ট পাচ্ছ কেন শুধু শুধু?
তোমার সাথে তো আর আমার কোনো রাগারাগি হয়নি। তুমি আমাকে বকুনি, তাহলে তুমি এমন করতেছো কেন? ভাই তুই আমাদের সাথে বাড়িতে যাবি, তোকে আর লন্ডন ফুটতে দিব না আমি। তুই ছাড়া বাড়িটা অনেক খালি খালি লাগে। আর শরীরের কি অবস্থা করেছিস তুই? প্রথমে তো এমন ছিলি না, বাড়িতে থাকতে তো আরো গুলুগুলু ছিলি। এখন কি শরীরের একটা অবস্থা করেছিস কেন? ভাবির কথা শুনে আবির দৌড়ে এসে এখানে ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি আপনার ভাই জিম করে ওই দেশে ট্যাট করে খাবার খায়, ওর নাকি ভুঁড়িওয়ালা মানুষ একদম পছন্দ না। তোরা চুপ কর, এখান থেকে যা। এখানে কথা বলতেছে সিরিয়াস টাইমে, এখানে মজা করবে না। ভাবি ওর কথা বাদ দাও তো। এখন তোমরা বলো এখানে আসার কারণটা কি? প্রায় 6 মাস পর জানতে পারলাম তুই এখানে আছিস, তো তোর সাথে দেখা করার এর বড় আর কোনো কারণ লাগবে? কেমন আছেন আপনি? এতদিন দূরে থেকেছেন, বাড়ির মানুষের কারো খোঁজ খবর রাখেননি। আঙ্কেল আন্টি বা দুলা ভাই ওরা সবাই কষ্ট পাচ্ছে আপনার জন্য। আর আপনি তো ওইখানে দিব্যি আছেন, খুব ভালোই আছেন দেখতে পাচ্ছি। আলফার দিকে তাকায় আরিফ, তারপর কিছু একটা ভেবে তার ভাবিকে বলে উঠল, ভাবি তোমাকে কোনো কিছু বলতে চাই। এই কথাটা আমার তোমাকে 6 বছর আগে বলা উচিত ছিল, কিন্তু আমি সেদিন এই কথাটা বলার মতো সুযোগ পাইনি তোমার সাথে। হ্যাঁ বলে ফেলে, এখন কি বলবি বল, আমি সব কিছু শুনতে রাজি আছি। আলফা তুমি একটু ওইখানে গিয়ে দাঁড়াও, আমি ভাবির সাথে পার্সোনালি কথা বলবো। তোমাকে বললে তারপর তুমি এইখানে এসো। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ না চেয়ারটা, ওইটা গিয়ে বসো। থাক, আমার আর চেয়ার লাগবে না, বসতে হবে না, আমি ওখানে গিয়ে দাঁড়াচ্ছি, আপনারা কথা বলুন। এটা বলে আলফা এখান থেকে চলে যায়। তারপর আরিফ তার ভাবিকে বলে, ভাবি তুমি বিশ্বাস করো তো আমি সেদিন সেই কাজটা করিনি? 100% আমি বিশ্বাস করি সে কাজটা সেদিন তুই করিসনি। তুই এমন কাজ করতে পারিস না, তোকে আমি খুব ভালো করেই চিনি। আমি একটা মেয়েকে ভালোবাসি, সেটা তোমাকে বলতে পারিনি। সেই মেয়েটাকে তারপর তোমার বাড়িতে দেখতে পাই। তাকে ফার্স্ট দেখেছিলাম রাস্তার মধ্যে একটা কলেজ থেকে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। তারপর তোমার বাড়িতে যাওয়ার পর তোমার বাড়িতে দেখে প্রথমে অনেকটা অবাক হয়েছিলাম, কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দেয়নি। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমায় কার কথা বলতেছি। তুই আলফাকে আগে থেকে চিনতি? আগে থেকে চিনতাম না, কিন্তু আগে একদিন ওকে রাস্তা দেখেছিলাম। সেদিনের পর আর ওকে দেখতে পাইনি, কিন্তু ওকে আমি বলতে পারিনি সেদিনের পর। আমার মনে হয় আলফাও তোকে অনেকটা পছন্দ করে, ও সবসময় শুধু তোর কথাই বলে। এখন কি তুই ওকে বিয়ে করতে চাস নাকি? ভেবেছিলাম তোমাদের সাথে আর কখনো দেখা হবে না, এখন তোমার সাথে যেহেতু দেখা হয়ে গেছে সেজন্য আমি এটা বললাম। এখন তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি বিয়ে করব এবং আমার সাথে আলফাকে নিয়ে যাব। তুই কোথায় যাবি আর কোথায় নিয়ে যাবি আলফাকে? এখানে এসেছিস, সেখান থেকে আর এক পাও নড়তে পারবি না, আমি বলে দিলাম। তোর যে একটা ভাতিজি হয়েছি সেটা খেয়াল আছে? তাকে কখনো দেখতে এসেছিস? আসিসনি। তুই তুই কেমন চাচ্চু হয়েছিস? আমার মেয়েটাকে সবসময় শুধু বলেই চাচ্চু কবে আসবে কবে আসবে, তার জন্য চকলেট আইসক্রিম নিয়ে। কিন্তু তুই তো পাষাণ একটা মানুষ, তোর ভিতর তো দয়া মায়া নেই। ভাবি এটা বলো না প্লিজ। দূর থেকে আমি আমার ভাতিজি আর তোমাদের সবারই খোঁজখবর রেখেছি আমি নিজে। তোমরা সবসময় কি করছো না করছো এভরিথিং খবর নিয়েছে আমি। আমার মুখ ওরা সকলে কেউ দেখতে পায়নি, সেই জন্য আমি আর বাংলাদেশে তোমাদের সামনে আসিনি। হয়তো এখনো ওরা আমার মুখ দেখেনি, আর নেক্সট ডে দেখাবো না ওদেরকে। চলে যাব সপ্তাহখানেক পর, হয়তো আর আসা হবে না বাংলাদেশে কখনো। তুই যেদিন ইন্টারভিউ দিচ্ছিলি সেই দিন আমরা সকলেই তোকে দেখেছিলাম এবং আমাদের বাড়ির সকলেই তোকে চিনতে পেরেছে। কারোর ভুল হয়নি তোকে চিনতে 1 বছর পরও। সব কিছু চেঞ্জ হয়ে গেলেও তোর মুখের সেই সৌন্দর্যটা, সেই কাটিংটা এখনও একই রয়েছে। ভাবির কথা শুনে আরিফ অনেকটাই নার্ভাস হয়। তারপর তারা ভাবির দিকে তাকিয়ে আবার বলতে লাগলো, ভাবি ওরা যাই করুক না কেন, ওরা আমাকে হয়তো টিভিতে দেখেছে, সারা পৃথিবীতে এরা দেখেছে আমার ইন্টারভিউ। ওরাও দেখেছে টিভিতে, কিন্তু সামনাসামনি দেখেনি। ওদেরকে বলবে না তুমি। আমি এখানে রয়েছি, আর তুমি যদি রাজি থাকো, তোমার ফ্যামিলি যদি রাজি থাকে, তাহলে আলফাকে আমার কাছে দিয়ে দিও। ওকে খুব যত্ন করে রাখবো আমার কাছে। আরিফের কথা বলার মাঝখানে তার ফ্যামিলির সকলে চলে আসে। তার বাবা মা ভাই রাবিয়া সকলেই মিলে চলে আসে। সবাইকে আসতে দেখে আরিফ তার ভাবির দিকে তাকিয়ে থাকে। তারপর আরিফের ভাবি বলে উঠল, আমার কোনো দোষ নেই। বাড়িতে গিয়ে সর্বপ্রথম বাবা ওদেরকে ফোন করেছে, তারপর আমাকে বলেছে। আমার বাসায় এখান থেকে কাছে ছিল বলে আমি চলে এসেছি। ওদের বাসায় কিছুটা দূরে ছিল, সেই জন্য ওদের আসতে লেট হয়েছে।
ততক্ষণে আরিফের বাবা এসে আরিফের কাছে দাঁড়িয়ে বলতে লাগলো, কেমন আছিস আরিফ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে, অনেক ভালো রেখেছে আমাকে। আরিফ ভাই, তুই কি আমাদের উপরে এখনো রেগে আছিস? আপনাদের উপর রেগে থাকবো কেন? আরিফের এমন কথা শুনে আরিফের ভাই অনেকটা কষ্ট পায়, তার চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। কারণ আরিফ কোনো দিন তার ভাইকে তুমি ছাড়া আপনি করে বলেনি, আজকে ফার্স্ট আরিফ তার ভাইকে আপনি করে বলছে। সেজন্য আরিফের ভাইয়ের অনেকটাই কষ্ট হয় আরিফের কথা শুনে। মা দৌড়ে গিয়ে আরিফকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই আমাকে ক্ষমা করে দে। আমার মতো মা পৃথিবীতে হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না, যে কিনা নিজের সন্তানের দুঃখ কষ্ট বুঝতে পারেন না, নিজের সন্তানের যত্ন নেয়নি। আমি সেই দিনও তোর কথা বিশ্বাস না করে আমার ভাইয়ের মেয়ের কথা বিশ্বাস করেছিলাম, একটা টু শব্দ পর্যন্ত করিনি। এতদিন আগের কথা, এগুলো যা হয়ে গিয়েছে, এখন আর এসব তুলে লাভ নেই। ওই যে আমার বন্ধু, ওর বিয়েতে এসেছেন আপনারা, এখন ওকে দোয়া দিয়ে যান, ওর ফিউচার যেন ভালো হয়। বাবা, আমাদের সাথে রেগে থাকিস না। আমরা বিয়েতে আসিনি, আমরা তোর কাছে এসেছি তোকে ফিরিয়ে নেয়ার জন্য। আমি কোথায় যাব? আমি এখান থেকে কোথাও যাব না। আমার বাসা তো বাংলাদেশে নেই, আমার বাসা ইংল্যান্ডে। এখানে বন্ধুর বিয়েতে এসেছি, আর আপনাদের সাথে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আরিফের এই কথা বলার সাথে সাথে রাবিয়া এসে কান্না করে আরিফকে জড়িয়ে ধরে, তারপর বলতে থাকে কান্না করতে করতে, ভাইয়া তুমি এমন করো না, তুমি বাবা মায়ের সাথে রাগ করছো, ভাইয়ের সাথে রাগ করছো, আমার সাথেও তুমি রাগ করোনি। সেদিন বাড়িতে ছিলাম না, আমি থাকলে কখনো তোমাকে যেতে দিতাম না। তুমি আমার সাথে রাগ করো কেন? তুমি আমার সাথে এতদিন যোগাযোগ করোনি, কথা বলোনি আমার সাথে। আরিফ তার বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কারোর উপরে রেগে নেই বোন, আর তোর উপরে রেগে থাকার তো কোনো প্রশ্ন ওঠে না। রাগ অভিমান তাদের উপর করা যায় যারা কাছের মানুষ কষ্ট দেয়। তুই তো আমার কাছের মানুষ, কিন্তু তুই তো আমাকে কষ্ট দিসনি। তাহলে আমি আর কোনো কিছুই শুনতে চাই না। তুমি আমার সাথে যাবে বাড়িতে, আর কখনো ইংল্যান্ডে যাবে না, আমাদের বাড়ি থেকে দূরে যাবে না। এটা বললে তো হবে না বোন, আমার সবকিছু পড়ে রয়েছে ইংল্যান্ডে। আমার উত্তাল থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছু জড়িয়ে আছে আমার ইংল্যান্ডে। আমি চাইলেও সেখানে না গিয়ে থাকতে পারবো না বাংলাদেশে। চাচু, আমি তোমাকে ছবিতে অনেকবার দেখেছি, মা আমাকে দেখিয়েছে তোমার ছবি অনেকবার, আর বলেছে তুমি নাকি আমার চাচু হও। তুমি জানো স্কুলে সবার চাচু ওদেরকে নিয়ে যায়, কিন্তু আমার চাচু নেই, সেজন্য আমাকে স্কুলে নিয়ে যেতে পারে না। আমি বাড়িতে এসে অনেকবার মাকে জিজ্ঞাসা করেছি, কিন্তু মা কখনো বলে না আমার চাচু কোথায়, কবে আসবে, সেটাও বলে না। মা শুধু বলে তোমার চাচু আসবে তোমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে। আরিফ আলফাকে কোলে নেয়, তারপর গালে একটা চুমু খেয়ে বলে উঠল, এই যে মামনি দেখো, আমি এখানে তোমার জন্য অনেক চকলেট আইসক্রিম নিয়ে এসেছি। দাঁড়াও, তুমি এখনই, আমি নিয়ে আসতেছি। জিহাদ আমার ব্যাগ থেকে চকলেটগুলো বের করে নিয়ে আসতো। জিহাদ তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আরিফের ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে নিয়ে আসে, তারপর সবগুলো চকলেট আলিফার হাতে দেয়। এতগুলো চকলেট আলফা নিজের হাতে পেয়ে অনেক খুশি হয় মেয়েটা। এত খুশি দেখে তারপর আরিফ আলফাকে নামিয়ে দেয় কোল থেকে। তখনই আরিফের বাবা আরিফের পায়ে পড়তে চায়, কিন্তু নিচে নামার আগে আরিফ ধরে নেয়। এসব কি করতেছেন আপনি? কি করতে যাচ্ছেন আপনি? আমি যেটা করতে যাচ্ছি সেটা আমাকে করতে দে, নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমি আমার ছেলের সাথে যে অন্যায় করেছি সেটা হয়তো পৃথিবীর কোনো বাবারা পারবে না করতে। আমি তোর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। এসব বাজে বাজে কথা বলবেন না। বিয়ে বাড়িতে অনেক মানুষ আছে, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি অনেক আগে, তাই এসব নিয়ে আর কথা বাড়াবেন না আপনারা এখন। সত্যি আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিস? হ্যাঁ সত্যি বলতেছি, আপনাদেরকে আরো অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আপনাদের তো কোনো ভুল ছিল না, সেদিন আপনারা নিজের চোখে যেটা দেখেছেন সেটাই করেছেন। হ্যাঁ হয়তো আমাকে কথা বলার সুযোগ দেননি, কিন্তু এইটা হওয়ারই ছিল। আমি সেইখানে আপনাদের দোষ ধরি না। তাহলে আজকে তুই আমাদের সাথে আমার বাড়িতে যাবি, এখনই যাবি। আর কোনো কথা শুনতে চাই না আমি, কোনো কিছু না বলে শুধু আমার সাথে বাড়িতে যাবে। আরিফ কোনো কিছু বলতেই যাবে, তার আগেই আরিফের মা তার উপর উঠল। বাবারে, আমরা যে মরে গিয়েও শান্তি পাবো না। তোর সাথে যেটা করেছি তুই যদি ক্ষমা না করিস। বাবা, ভুল তো মানুষেরই হয়, আমরাও ভুল করেছি, তুই আমাদের মাফ করে দে বাবা। এবারের মতো আর কোনোদিন এমন করব না তোর সাথে।
আজকে আপাতত আমাদের সাথে বাড়িতে চল বাবা, আর কোনো কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, যাবো তোমাদের সাথে বাড়িতে। এখন আপাতত সবাই চুপ করো, এখানে অনেক মানুষ, সবাই দেখতেছে, এসব বন্ধ করো তোমরা। যাবো তোমাদের সাথে বাড়িতে। চল তাহলে যাওয়া যাক, বাড়ি থেকে গাড়ি নিয়ে এসেছি আমি, গাড়ি করে চলে যাবো এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, তার আগে তোমার ভাই আমার বোনকে বিয়ে করে নিয়ে যাবে বাড়িতে। কিরে, তাই তো বলেছিস একটু আগে, তাই না? আমি আলফাকে বিয়ে করে তারপর বাড়িতে যেতে চাই। আরিফের কথা শুনে সকলের দিকে চাওয়াচাবি করে। তারপর আরিফের বাবা গিয়ে আলফার বাবার কাছে আলফার হাতটা চায় আরিফের জন্য। আলফার বাবা না করে না, শুধু আরফাকে জিজ্ঞেস করে, আরাফা মামুনি, তুমি কি আরিফকে বিয়ে করতে চাও? এখানে সম্পূর্ণ তোমার নিজের ইচ্ছার উপর দাম দেওয়া হবে। তুমি যদি ওকে বিয়ে করতে চাও তাহলে ওর সাথে বিয়ে দেওয়া হবে তোমার, আর তুমি না চাইলে কোনো কিছু করা হবে না। এখন যা বলবে ভেবেচিন্তে বলবে, কেমন? হ্যাঁ, আমি ওনাকে বিয়ে করতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই, যদি তোমাদের কোনো সমস্যা না থেকে থাকে। তারপর সকলে একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করিয়ে দুই ফ্যামিলি তারপর আরিফের বাসায় চলে যায় আলফাকে নিয়ে। ইংল্যান্ড থেকে বিয়ে করতে আসলাম আমি, আর আমার আগে বিয়ে করে নিল আমার বন্ধু আরিফ। বাহ। বাড়িতে আসার পর আরিফের আগের রুমে গিয়ে বসে আলফা আর আরিফ। আমাকে বিয়ে করলেন যে, ভালোবাসেন আমায়? কতটা ভালোবাসি সেটা জিজ্ঞেস করো না, আমার প্রত্যেকটা কাজের মধ্যে তুমি ভালোবাসা খুঁজে পাবে। এখন চুপচাপ শুয়ে পড়ো, অনেক ক্লান্ত, তোমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাতে চাই। দিবে কি আমায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে? আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ুন। আরিফ আলফাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তারপর আলফার কাছে আস্তে আস্তে গিয়ে বলে, ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া একা কখনো। সারা জীবন এভাবে আমার পাশে থেকে আমাকে জড়িয়ে ধরে রেখো। আমিও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি, সারা জীবন আপনার হয়ে থেকে যাব, আপনাকে জড়িয়ে ধরে থেকে যাব। তো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবার কাছে গল্পটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।